আমি আমার বাপের টাকা দিয়ে আমার বাপের বিরুদ্ধে ষড়যন্ত্র করব। শালার জুনায়েদ আগে পৌঁছে নিক, তারপর না হয় বিয়ে হবে। রিদওয়ান আর শাফাক খুশিতে আত্মহারা হয়ে গেল। তারা জাপটে ধরল নোমানকে। নোমান হেসে বলল, নুরুকে কথা দিয়েছি, তাকে যে কোনো মূল্যে তার স্বরূপের হাতে তুলে দেবই দেব। আমার বোনটা একদম পাথর হয়ে গিয়েছে, ওই ব্যাংকারকে পেলে খবর আছে। কারো প্রতি দুর্দমনী ও তীব্র অনুভূতিদের থেকে নিজেকে দূরে রাখতে দীর্ঘ একটা সময় ঘুমের ওষুধের সাহায্যে নিদ্রাচ্ছন্ন থাকে নয়রা। কিন্তু দীর্ঘ সেই নিদ্রার ঘোর কাটতে না কাটতে সে প্রকট অনুভূতিরা ফের তল্পা গুছিয়ে হাজির হলো। হাতে গাল দাবিয়ে শুয়ে থাকা মেয়েটি বহুক্ষণ বাদ বদ্ধ নেত্রদায় খুলল। সাথে সাথেই গড়িয়ে পড়তে লাগলো আটকে রাখা নোনা জালগুলো। নয়রা মিলান হাসলো আটকাতে চাওয়া অশ্রুদের আটকাতে ব্যর্থ হয়ে। এভাবেই সে আজ সবকিছুতে ব্যর্থ। কারোর সাথে লড়ে জিততে পারে না নয়রা, কারোর সাথে না। মানুষের সাথে লড়েও হেরে গেল সে, বাবার সাথে লড়েও হেরে গেল, নিজের অনুভূতিদের সাথে লড়েও হেরে গেল, আজ সামান্য অশ্রুদের সাথেও হেরে গেল। কেউ একটু দয়া করেও তাকে জিততে দিল না, কেউ না। আজকের জন্য নয়রা তার জীবন, পরিস্থিতি, অনুভূতি সবকিছুর কাছে হেরে যাওয়া এক দুর্বল সত্তা। সাফের দেয়ালের দিকে স্থিরভাবে এঁটে থাকা দৃষ্টিদয় মৃদু নড়ে চড়ে উঠল বক্ষ মাঝে। ছোট্ট নমনী এক দেহ সেটে যেতেই নয়রা দেয়াল থেকে দৃষ্টি সরিয়ে মাথা নুয়ে নিজের বুকের সাথে লেপ্টে থাকা ছোট্ট দেহটির দিকে তাকালো। নিশু পোগাড় হাসলো ফুফিকে তাকাতে দেখে। নয়রা স্মিত হাসলো ভাতিজিকে দেখে। অলস সাথে আরো নিবিড়ভাবে বুকে জড়িয়ে নিল নিশুকে। নিশু প্রগাঢ় হেসে আদুরেভাবে ঠোঁটে গিয়ে ফুফির গালে ঠোঁট ছুঁয়ে দিল। আদুরে গলায় শুধায়, ফুপুমণি তুমি কাঁদছো কেন? নয়রা ম্লান হেসে বলল, কান্না আমার বন্ধু নিশু পিসু, তাই কাঁদছি। কান্না কি করে কারোর বন্ধু হতে পারে? নিশু অবাক কণ্ঠ। নয়রা আলতো হাতে নিশুর বেবি হেয়ারগুলো গুছিয়ে দিতে দিতে ধিমি ধিমি ভারী কণ্ঠে বলল, যাদের জীবন দূর দূর করে তাড়িয়ে দেয় তাদের বন্ধু হয় কান্না, কখনো ছেড়ে যায় না কান্না। খুবই বিশ্বস্ত, তবে যন্ত্রণাদায়ক। নিশু পিট পিট করে তাকিয়ে রইল ফুফির দিকে, অবুঝ কণ্ঠে শুধায়, যন্ত্রণা দেয়? নয়রা টলমলে চোখে মাথা নেড়ে সায় জানায়, ফিসফিসিয়ে বলে, প্রচুর, যা সহ্য করা যায় না। তবে কেন বন্ধু বানালে কান্নাকে? নিশু ফের অবুঝ কণ্ঠে শুধায়। নয়রার চোখ থেকে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ল। ঘন ঘন মাথা নেড়ে বলল, আমি বানাইনি তো, সবাই জোর করে কান্নাকে আমার বন্ধু বানিয়ে দিয়েছে। আমি একদম তাকে বন্ধু বানাতে চাইনি। আমি তো হাসিকে বন্ধু বানাতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনলই না জানো নিশু, কেউ শুনলো না। সবাই আমার ভালো চায়, ভালো চাইতে চাইতে কান্নাকে আমার সঙ্গী বানিয়ে দিল সবাই। নয়রা নীরবে নিঃশব্দে কাঁদছে। নিশু হন্তদন্ত হয়ে দুহাতে ফুপির চোখের পানি মুছছে। অস্থিরতা তার মুখশ্রীতে। সে কারো কান্না দেখতে পারে না। অস্থির কণ্ঠে বলল, কেঁদো না ফুপুমণি, নিশুর কষ্ট হয়, নিশুরও কান্না পায়। থামতে না চাওয়া কান্না জোরপূর্বক থামায় নয়রা। নিশুকে বুকে জড়িয়ে তার চোখে মুখে অজস্র চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল, নিশু পিসু, তুমি কখনো কাউকে ভালোবাসবে না। কেন? নিশুর অবুঝ কণ্ঠ। ভালো কেন বাসবে না? মামা তো বলে সবাইকে ভালোবাসতে, গুড বেবিরা সবাইকে ভালোবাসে। অজস্র প্রশ্ন তার মনে। নয়রা না বোধক মাথা নেড়ে বলল, না, বাসবে না, কখনো কাউকে ভালোবাসবে না। কারণ কাউকে ভালোবাসাটা যতটা সহজ, তাকে নিজের করে পাওয়া ততটাই কঠিন, বুঝেছো? খুব কঠিন। তাই কখনো কাউকে ভালোবাসবে না। ভালোবাসলে কঠিন শাস্তি পেতে হয়। পুপিমণিকে কথা দাও। নিশু অবুঝ পানে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নেড়ে বলল, কথা দিলাম, কাউকে কখনো ভালোবাসবো না। নয়রা কান্নারত মুখশ্রীতে হাসল। নিশুর বা গালে আরেকটা চুমু দিয়ে বলল, এই তো গুড গার্ল। কখনো কাউকে ভালোবাসবে না, এটা সব সময় মনে রাখবে, নাহলে ফুপির মতো একদিন নিঃশেষ হয়ে যেতে হবে। নিশু ফ্যাল করে তাকিয়ে আছে। নয়রা মৃদু হেসে নিগুড় চোখে তাকায় ভাতিজের দিকে। ঠিক তার মতো ফ্যাকাশে বরণের দেখতে নিশু। সে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার নিশু কত বড় হয়ে গিয়েছে। আরো বড় হও, অনেক বড়। অনেক কিছু শেখো, মানুষ চিনতে শেখো, অনুভূতি আবেগ সামলাতে শেখো, অনেক স্ট্রং মেয়ে হও। কিন্তু ফুপিমণির মতো কখনো বোকা অনুভূতির কাছে দুর্বল হবে না। কাউকে কখনো এতটা ভালোবাসবে না যতটা ভালোবাসলে তোমার বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে। নিশু পিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ফুফির কথা। অবুঝ কণ্ঠে বলল, আমি তোমার কথা বুঝতে পারছি না ফুপুমণি। নয়রা মলিন চোখে তাকায় নিশুর দিকে। জোরপূর্বক কৃত্রিম হেসে বলল, আচ্ছা, বোঝার প্রয়োজন নেই, শুধু এতটুকু মনে রাখবে, কখনো কাউকে ভালোবাসবে না। নিশু হ্যাঁ বোধক মাথা নাড়ল। নয়রা তার চুলগুলো গুছিয়ে দিয়ে আরেকবার বুকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ বাদ ছেড়ে দিয়ে বলল, ফুপিমণি তোমায় অনেক ভালোবাসি নিশু। আচ্ছা, এখন যাও, মায়ের কাছে যাও। ফুপিমণির সময় ফুরিয়ে এসেছে। ফুপি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছে না, তার যন্ত্রণাদের এখন মুক্তির প্রয়োজন।
নিশু অবুজের ন্যায় বিছানা ছেড়ে নামলো। নৈরাও ধীর স্থির বিছানা ছেড়ে নামলো। দিনের 2 প্রহর পেরিয়েছে তখন। সে বড্ড বদ অভ্যাসের জোরেই ফোনটি হাতে নিল। কাঙ্ক্ষিত নাম্বারটি একবার দেখে সে ম্লান হাসলো। নিশু ছোট ছোট কদমে ঘর থেকে বের হতে হতেও পিছু ফিরে তাকায় ফুফির দিকে। মৃদু আনন্দের সাথে বলে, রাতে তোমার বিয়ে? তুমি কি রাতে লাল টুকটুকে বউ সাজবে, তারপর আমাদের ছেড়ে চলে যাবে? আমি কিন্তু খুব কষ্ট পাবো। নিশু শেষের কথায় মৃদু ক্লেশ ছিল। হাত খোপা বাঁধতে থাকা নৈরার হস্তদন্ত শিথিল হয়ে আসে। সে পিছু ফিরে নিশুর দিকে তাকায়। বিষাদে ভরা ম্লান হাসি নিয়ে বলল, আমার লাল টুকটুকে বউ সাজার অধিকার নেই নিশু পিসু। আমি যার জন্য লাল টুকটুকে বউ সাজতে চেয়েছিলাম সে আমার সেই অধিকারটা দেয়নি, ফিরিয়ে দিয়েছে আমায়। তুমি এগুলো কি বলছো? নিশু বিরক্ত হয়ে শুধায়। নৈরা ঝাপসা আসা চোখে কিছু না বোঝালো। নিশু চলে গেল একরাশ না বোঝে কথা শুনে। আর যদি ছোট্ট নিশু এই কথাগুলোর মানে বুঝতো, তবে হয়তো এক মুহূর্তের জন্য ছাড়তো না ফুফির সঙ্গ। নিশু যেতেই মেহের আর তার এক কাজিন আসলো তার ঘরে। হাতে তাদের রাতের পরার জন্য শাড়ি আর গহনা। মেহের নৈরার ফোলা ফোলা মুখটি দেখে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এলো। আলতো হাতে মেয়েটিকে বুকে জড়িয়ে নিয়ে বলল, নৈরা বাবা, যা করেছো তা তোমার ভালোর জন্য করেছো। একটু কষ্ট করে হাসি মুখে মেনে নিয়ে দেখো, একদিন দেখবে তুমি সত্যি অনেক সুখী হয়েছ। তখন তুমি বুঝবে যে বাবা ঠিক ছিল আর তুমি ভুল। আমরা কেউ চাই না তোমাকে পস্তাতে দেখতে, তাই একটু কঠোর হচ্ছে বাবা। নিজেকে এতটা গুটিয়ে নিও না। নৈরা কোনরূপ প্রত্যুত্তরহীন পড়ে রইল ভাবির কাঁধে। নৈরাকে নীরব দেখে মেয়ের ভারী নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ আদর করে দিয়ে তারা নৈরাকে গোসল করতে বলে বের হয়ে যায়। আর শীতে ভেসে ওঠা লতানো ছিমছাম গরনের দেহটিতে আজ দ্বিতীয়বারের মতো প্রিয় মানুষটির দেয়া শাড়িটি জড়িয়েছে নৈরা। আজ আবারও সাজছে নৈরা, তবে পার্থক্য শুধু এতদিন সাজতে প্রিয় মানুষটির জন্য, আর আজ সাজছে মৃত্যুর জন্য। মৃত্যুর যাত্রা পথটিতেও প্রিয় মানুষটির ছোঁয়া থাকুক, হয়তো যন্ত্রণা কম হবে। মেরুনডাঙ্গার শাড়ির সাথে সরপের কিনে দেওয়া মাটির আর কাঠের অলংকারগুলো যত সহকারে দেহে জড়িয়ে নিল নৈরা। প্রত্যেকটা জিনিসে নিজের ঠোঁটের ছোঁয়া দিতে ভুলেনি সে। এই তো শেষ ছোঁয়া, এতটুকু ছোঁয়ার অধিকার তার রয়েছে। তাই সে মন ভরে প্রিয় মানুষটির দেয়া জিনিসগুলোকেই ছুঁয়ে দিয়ে নিজের অতৃপ্ততা পূরণ করার মৃদু ব্যর্থ চেষ্টা করল। অবশ্য অসফলও হলো। মানুষটাকে ছোঁয়ার ভালোবাসার অতৃপ্ততা তার এ জন্মে যে আর মিটবে না, আর না মেটার সুযোগ আছে। চোখে কাজল টেনে নৈরা মেঝেতে পা গুটিয়ে বসলো। পিঠ ঠেকিয়ে দেয় বিছানার সাথে। পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু তৈজসপত্র। বদ অভ্যাসের জোর বেশি হওয়ায় সর্বপ্রথম সে ফোনটি হাতে নিল। লোকটি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ রাখেনি, সিমটাই ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। নৈরা হাসলো লোকটার কঠোরতায়, হাসলো নিজের উপরও। ওই নম্বর ব্যতীত স্বরূপের সাথে যোগাযোগ করার আর কোনো উপায় নেই নৈরার কাছে। আজ সেটুকুও ভাগ্য থেকে খসে পড়তেই নৈরার নিঃশেষ হওয়ার পয়গাম ও জারি হয়ে গেল। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নাম্বারটির দিকে। ঠোঁটের আগায় থাকা এই গুটি কয়েক সংখ্যাও আগে নৈরাকে কত সুখ এনে দিত। নৈরা আজ স্বতঃস্ফূর্তভাবে লিখতে লাগলো তার বোকা মনের অপূর্ণ স্বপ্নগুলো, সেই মানুষটির কাছে যে মানুষটির কাছ থেকে এতদিন এই স্বপ্নগুলো লুকিয়ে আসছে। বলার সাহস হয়নি। এক প্রলয়ঙ্কারী ঝড়ের রাতে আমি বারান্দায় বসে বই পড়ছিলাম, কিন্তু তখনই বিদ্যুৎ চলে যায়। চরম বিরক্ত হলাম আমি। বিরক্ত হওয়ার কারণ ছিল বই পড়া ছাড়া আমার আর কোনো পছন্দের কাজ ছিল না। তার মানে পরবর্তী সময়গুলো আমার খুবই বোরিং কাটবে। আমি বড্ড উদাসীন দৃষ্টিতে বাইরের দিকে তাকালাম। ঝোড়ো হাওয়া বইছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। মানব শূন্য পথঘাট দেখতে দেখতেই সেই ঝড়ের তীব্র হাওয়ার বেগ পেরিয়ে কয়েকটা ছেলে দৌড়ে এসে চায়ের দোকানে ঢুকলো। স্ট্রিট আলোয় আমি দেখলাম কাক ভেজা হয়ে সদ্য চায়ের দোকানে ঢোকা ছেলেগুলোকে। তা দেখেও বিরক্ত হলাম। এই ঝড়ের মাঝে কেনই এই ছেলেগুলো বের হতে গেল ওরা? কিন্তু ততক্ষণে আমার বিরক্তিতে উদ্বেগ আছড়ে পড়লো। হঠাৎ ঝড়ের মাঝে সাদা টি শার্ট আর লুঙ্গি পরা এক ছেলেকে একটা নোংরা বাচ্চা কুকুরকে কোলে নিয়ে চায়ের দোকানে ঢুকতে দেখে আমি জানি না অযথা আমার বেশ আগ্রহ হলো বিষয়টা খুঁটে খুঁটে দেখার, এটা জানার জন্যে কেন ছেলেটা নোংরা কুকুরটাকে এত যত্ন করে কোলে নিয়ে আছে। কুকুরের বাচ্চাটিকে ছেড়ে দিতেই দেখলাম সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। সাদা টি শার্ট পরা ছেলেটা তার সামনে হাঁটু গেড়ে বসে তাকে আদর করছে আর পাটা দেখার চেষ্টা করছে। আমি দূর থেকে ধারণা করলাম হয়তো কুকুরটা ঝড়ের কবলে পড়ে আঘাতপ্রাপ্ত হয় আর ওই ছেলেটা কুকুরটাকে উদ্ধার করে এনেছে। ছেলেটা চায়ের দোকানে বসেই কুকুরটার পায়ে গরম ভাপ দিল, তেল মালিশ করলো। কিন্তু আমি যে কখন আমার বিরক্তি ভুলে ঘন্টা এক তাদের কর্মকাণ্ড দেখে কাটিয়ে দিলাম তা বুঝতেই পারলাম না। আমার বড্ড স্বাভাবিকভাবে দেখা দৃশ্যে হঠাৎ আরেকবার বাধা সৃষ্টি হলো, যখন সাদা টি শার্ট পরা ছেলেটাকে তার বন্ধুরা সিগারেট খেতে বলল, কিন্তু ছেলেটা নাকচ করলো। বন্ধুরা বারবার জোর করলেও ছেলেটা ছুঁয়েও দেখলো না সিগারেট। ছেলেটা সেই কাজে আমি বেশ প্রসন্ন হলাম। ছেলেটা 1 কাপ চা খেয়েছিল পুরো সময়টাতে। সেদিন সেই বই ব্যতীত কেউ আমার সময়গুলোকে বোরিং হওয়া থেকে রক্ষা করেছিল।
তবে ভাবতে পারিনি সাধারণ একটা সিগারেট নাকচ করা ছেলেটা আমার থেকে ঠিক দুটি বছরের পুরো মনোযোগ কেড়ে নেবে বই নামক প্রিয় জিনিস থেকে। হ্যাঁ, দ্বিতীয় দিনও ছেলেটা একইভাবে সিগারেট নাকচ করলো। এভাবে প্রতিদিন সিগারেট নাকচ করা ছেলেটার এক একটা কর্মকাণ্ড দেখতে আমার আখিদয় বড্ড কৌতূহলী হয়ে পড়ে। অদ্ভুতভাবে ছেলেটাও রোজ ওই একই সময়ে ওই চায়ের দোকানে আসতো। সেই অযাচিত কৌতূহলের সাথে আমি কখন যে 2 বছর কাটিয়ে দিলাম সেটা আমার অজানা। ছেলেটা প্রতিদিন নিয়ম করে রাত 9:30 থেকে 10:30 আমার বারান্দায় সামনে চায়ের দোকানে কাটাতো। মাঝে মধ্যে অদ্ভুতভাবে ছেলেটার চোখে আমার চোখ পড়তো। আমি তখন অপ্রস্তুত, ভয় পেয়ে যেতাম, মুখ লুকাতাম বইয়ে। তারপর হঠাৎ একদিন সর্বদা দূর থেকে দেখা সেই ছেলেটার সাথে আমার সামনাসামনি হয়ে গেল। মানুষটা দূর থেকে যতটা সুন্দর, কাছ থেকে ঠিক ততটাই মনোমুগ্ধকর। তেমনি মনোমুগ্ধকর তার ব্যক্তিত্ব। দূর থেকে যতটা তার প্রেমে পড়তাম, কাছে থেকে তার থেকেও দ্বিগুণ বাজেভাবে আমি তার প্রেমে পড়ি। দেখুন, আজ সেই প্রেম আমার সর্বহারা করে দিল। একটা ছোট্ট ঘর, যেই ঘর আপনার কষ্টের অর্জনে গড়া হবে, সেই ঘরটার যেই কামরায় আপনার বাস, সেই জায়গায় আমারও ছোট্ট একটা অবস্থান হবে আপনার স্ত্রী হিসেবে। আপনার সামর্থ্যের মধ্যে যেটুকু পোশাক আপনি আনবেন সেটুকুই আমার দেহে শোভা পাবে। আপনার সামর্থ্যের মধ্যে 3 বেলা যতটুকু জুটবে ততটুকুই নিজের খিদে মিটিয়ে নেব আমি। যদি কখনো খাবার জোগাড় করতে না পারেন, তবে অনেক বেশি বেশি ভালোবাসা দিয়ে তা না হয় পুষিয়ে দেবেন। রোজ শাড়ি পরে আপনার জন্য অপেক্ষায় থাকবো। কখন আপনি ক্লান্ত শরীরে বাজার করে নিয়ে ঘরে ফিরবেন, আর আমি চোখ ভরে দেখবো তা। যখন আপনার লোন শেষ হয়ে যাবে, তখন আমরা সবটা গুছিয়ে নিয়ে একটা সুখের সংসার গড়ব। তারপর সেই সুখের সংসারে একটা ছোট্ট পুতুল নিয়ে আসব, নৈরার স্বরূপের অংশ। মেয়ে হোক আর ছেলে হোক, তার নাম হবে নৈরূপ ইব্রাহিম। আমরা তাকে একসাথে বড় করব। সে ছোট ছোট হাতে পায়ে হামাগুড়ি দিয়ে বড় হয়ে যাবে। আদো আদো কণ্ঠে আপনাকে বাবা ডাকবে আর আমায় মা। এইটুকুই তো চাওয়া ছিল আপনার কাছে। খুব বেশি কঠিন স্বপ্ন দেখে ফেলেছি কি আমি স্বরূপ? কঠিনই বোধ হয়। নয়তো আপনি এভাবে বারবার ফিরিয়ে দেবেন কেন আমায়? এত এত অতৃপ্ততা, তা নিয়ে তো মৃত্যু আমার কাছে দুঃস্বপ্ন। অথচ আপনি আমায় সুখে বাঁচতে বলেন এই অতৃপ্ততা নিয়ে। আপনি বড্ড কঠোর স্বরূপ। লিখতে লিখতেই নৈরার গাল বেয়ে অজস্র আক্ষেপ জড়িত নোনা জল গড়িয়ে পড়ল। সে একাধারে তাকিয়ে থাকে স্বরূপের একটা ছবির দিকে। বড্ড আক্ষেপের সাথে বিড়বিড় করে বলে, আপনার কাছে একটা লাল বেনারসি চেয়েছিলাম, অথচ আপনি কাফনের কাপড় ধরিয়ে দিলেন। কাউকে ভালোবাসার শাস্তি এতটা কঠোর জানলে আমি কখনো কাউকে ভালোবাসতাম না, বিশ্বাস করুন, কখনো না। আপনি বলেন আপনার সামর্থ্য নেই, কিন্তু আপনি জানেনই না আপনি কতটা সামর্থ্যবান। নৈরা চোখের পানি নিয়েই এবার খাতাটা হাতে তুলে নিল। গোটা গোটা অক্ষরে লিখল, বাবা, আমি জানি তুমি কখনো আমার খারাপ চাও না, কিন্তু আমি যে নিরুপায়, কি করব বলো? লোকটা কখন যে আমার ভালো থাকার কারণ হয়ে গেল আমি না বুঝতেই পারলাম না তা। তবে আজ আর আমার কোনো অভিযোগ নেই তোমার উপর। আমার সব অভিযোগ লোকটার উপর। কেন আমায় আগলে নিল না সে? একটু আগলে নিলে কি ক্ষতি হতো? আমায় দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। দেখো না, আজ আমি সর্বহারা। জীবনের দুয়ার আমার জন্য চিরতরে বন্ধ হয়ে গিয়েছে আজ। আমার জীবন তো সেই তো আমায় ফিরিয়ে দিয়েছে। তবে আমি কিসের জন্য বাঁচবো বলো? এভাবে বেঁচে থাকা তো তিলে তিলে গুমড়ে মরা। তার চেয়ে একেবারে নিঃশেষ হয়ে যাওয়াই উত্তম। আমায় ক্ষমা করে দেবে বাবা, ভীষণ ভালোবাসি আমি তোমায়। তবে এই জীবনে স্বরূপ ব্যতীত কাউকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। এতটুকু লিখে নৈরা ওই পৃষ্ঠার নিচে ছোট্ট করে লিখল, ছোট ভাইজান, ভালোবাসি, খুব ভালোবাসি। খাতাটা বন্ধ করে রাখলো নৈরা। কাপা কাপা হাতে পাশে রাখা ডিসেকশন কিট থেকে ছোট্ট একটা নাইফ হাতে তুলে নিল। সেটি চোখের সামনে তুলে ধরতেই বাবার কিছু স্মৃতি ভেসে উঠল। এটা বাবার কেনা একটা কিট ছিল। স্নাতকে পড়াকালীন তার অনেক সময় ল্যাবে কাটাছেঁড়া করার প্রয়োজন পড়ত, তখন বাবা এই কিটটা কিনে দিয়েছিল। সে হাসলো। বাবারা সবসময় সন্তানদের দুঃখ দূর করে। এই যে আজ তাকে অসহনীয় যন্ত্র থেকে মুক্তি দিচ্ছে বাবার দেয় ছোট্ট নাইফটি। নৈরা এক দৃষ্টিতে তাকিয়েছে নাইফটির দিকে। বিষাদের হাসি লেপ্টে আছে তার মুখে। নোমান ঘরে ফিরল দুপুর 2:30টার দিকে। সোজা বোনের ঘরের দিকে গেল। এই 2 দিনে মেয়েটির সাথে একটাও কথা হয়নি তার। কোন মুখে বলবে সেদিন যে তার দেয়া কথা রাখতে পারেনি? তাই আজ বিয়ে বন্ধর সবটা ঠিক করে এসেই বোনের মুখোমুখি হচ্ছে। বোনের কান্না মাখা মুখে হাসি ফুটিয়ে বলবে, তাকে স্বরূপ ব্যতীত আর কারোর জন্য বহু সাজতে হবে না। দরজার সামনে দাঁড়িয়ে বদদরজায় নক করে রাখলো বোনকে। নুরু, ভাইজান এসেছে, দরজা খোল। নোমান ডাকলো বার কয়েক, কিন্তু সারা শব্দ আসলো না। নোমানের
ললাটে সূক্ষ্ম চিন্তার ভাঁজ দেখা গেল। সে জোরে জোরে দরজা ধাক্কাতে যাবে, তার আগেই তার পায়ে অদ্ভুত কিছু অনুভব হলো। সে কপাল কুঁচকে নিজের পায়ের দিকে তাকায়, সহসা তার দৃষ্টি হকচকায় দরজার ফাঁক গলিয়ে সরু লাল তরল পদার্থের স্রোত দেখতে। সে চকিতে বৃহৎ নয়নে তাকায় বদ্ধ দরজার পানে। বিলঙ্গহীন গগনবিদারী চিৎকার দিয়ে ডেকে উঠল, নৈরা! সেই মুহূর্তে 5 জনের শক্তি ভর করলো মনে হয় নোমানের মাঝে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নোমান দরজা ভাঙতে লাগলো। মস্তিষ্ক এতটাই অচল হয়ে পড়লো যে তার মাথাতেই নেই সে চাইলেই দরজার দ্বিতীয় চাবি দিয়ে দরজা খুলতে পারত। একজন মেয়েট নোমানের এমন হম্বিদম্বি দেখে দৌড়ে গিয়ে চাবি আনলো। নোমান হতবুদ্ধি হয়ে চাবি দিয়ে দরজা খুলতে সর্বশান্ত হয়ে গেল তার দেহ। শুভ্র টাইলসের মেঝেতে সুবিস্তৃত লাল তরল পদার্থের মাঝে নিথর পড়ে আছে নৈরার দেহ। কাটা কবজি দেখতেই নোমান চেঁচিয়ে উঠল। সে কি বিভৎস দৃশ্য! বোনের রক্তে পা দিয়ে বোনের কাছে যেতে হচ্ছে নোমানকে। বোনের নিথর দেহ কোলের মাঝে নিয়ে নোমান গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে চিৎকার করে বলতে লাগলো, নুরু, এই নুরু, এই পাগল মেয়ে, তুই এটা কি করলি? তুই এটা করতে পারিস না নুরু। তোর ভাইজানের উপর তোর একটুও বিশ্বাস ছিল না? তোর ভাইজান তোকে কখনো অন্য কারোর সাথে বিয়ে দেবে না বলেছি না? তুই একটু বিশ্বাস রাখতে পারলি না? এই বেয়াদব মেয়ে, তুই কথা বলছিস না কেন? ওঠ নুরু, চোখ খোল। ভাইজান তোকে তোর স্বরূপের হাতে তুলে দেব যে কোনো মূল্যে। নুরু ওঠ, কিছু হয়নি, ভাইজান আছে তো। আমরা এখনই হাসপাতালে যাব, তুই ঠিক হয়ে যাবি। নোমান ফুফিয়ে কাঁদতে কাঁদতে বোনের নিথর দেহটা কোলে তুলে ছুটতে লাগলো হাওয়ার বেগে। নুহাশ মাহমুদ মেয়েকে দেখার উদ্দেশ্যে উপরে উঠছিলেন। সকল থেকে সে ব্যস্ত সময় কাটাচ্ছে, মেয়ের বিয়ের প্রস্তুতি চলছে যে। কিন্তু 5 সিঁড়ি বেয়ে উঠতেই তার দৃষ্টি থমকায় রক্তাক্ত অবস্থায় মেয়েকে কোলে নিয়ে উম্মাদের মতো নোমানকে দৌড়াতে দেখে। সে ভয়ার্থ অবিশ্বাস্য নয়নে তাকিয়ে অস্ফুট স্বরে ডেকে ওঠে, আম্মা! মুহূর্তেই সে চিৎকার করে উঠল, আম্মা, আপনার কি হয়েছে? নৈরার গায়ে এত রক্ত কেন নোমান? নুহাশ মাহমুদ পাগলের মতো ছুটতে ছুটতে উপরে উঠল। মেয়েকে ছুতে গেলেই নোমান কান্নারত চোখে হুঙ্কার ছাড়ল, খবরদার, একদম ছুবে না আমার বোনকে, দূরে সরো। আজ ওর এই পরিণতির জন্য তুমি দায়ী। আমার বোনের যদি কিছু হয়েছে তবে আমি তোমায় কোনো দিন ক্ষমা করব না। নোমান ফের ছুটতে লাগলো। দৌড়ের তালে বারংবার কেঁপে উঠছে তার পা দুটো। মনে মনে প্রার্থনা করে বোনের নিথর রক্তাক্ত দেহ নিয়ে কোন ভাইকে ছুটতে হয় এমন অভিশপ্ত মুহূর্ত যেন কোনো ভাইয়ের কপালে না জোটে। হাসপাতালের স্টিলের বেঞ্চিতে ঝিমিয়ে বসে থাকা ভারী দেহটার মাঝে চাপা অস্থিরতা। ঘন ঘন নিঃশ্বাসের তালে বক্ষস্থলের অস্বাভাবিক ওঠানামা স্পষ্ট নির্দেশ করছে। ছেলেটা দৈহিক অস্থিতিশীলতা। নতমস্তকে স্বরূপ বারবার ঘাড় চেপে ধরছে। প্রেশার বেড়েছে বোধহয়। বাবা মায়ের মতো সে উচ্চ রক্তচাপের রোগী। ডাক্তারের সাথে মাত্রই কথা বলে আসলো। ডাক্তার বলেছিল 24 ঘন্টার আগে জ্ঞান ফিরে আসবে, কিন্তু এখনও মায়ের জ্ঞান ফিরছে না। ডাক্তার নিয়ম করে এসে চেক আপ করে যাচ্ছে, কোনো সমস্যা নেই। চিন্তা অজানা অস্থিরতায় কাবু হয়ে ঝিমিয়ে পড়েছে ক্লান্তর দেহেতে। কেন এত অস্থির লাগছে? বুকটার ভেতর কোনো অজানা ব্যথারা কেন দলা পাকাচ্ছে? বিভোরকে খাইয়ে সাধনা মাত্রই মায়ের কেবিন থেকে বের হয়। চোখে মুখে তার নির্জীব মলিনতা। বিগত 2টো দিন এই 2 ভাই বোনের উপর দিয়ে কম ধকল যায়নি। একটু বিশ্রাম করার সুযোগ পায়নি। ভাইকে বেঞ্চিতে মাথা নুয়ে বসে থাকতে দেখে সে গিয়ে আসে। ঘাড়ে হাত ঘষতে থাকা ভাইয়ের চুলায় হাত গলিয়ে দিয়ে আদুরে গলায় শুধোয়, কখন এলি? এখানে বসে আছিস কেন? খিদে পেয়েছে না? চল খাইয়ে দেই। স্বরূপ নিজের অস্থিরতা লুকিয়ে বোনের দিকে তাকায়। ভাইয়ের চোখে মুখে স্পষ্ট অস্বাভাবিকতা। সাধনার নজর এড়ায় না। সে ভাইয়ের মাথায় হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হলো? এমন লাগছে কেন? শরীর খারাপ করেছে? স্বরূপ ডানে বামে মাথা নাড়ালো। বুকের ভেতরে চলা অদৃশ্য উচ্চটান সামলে মিহিস্বরে বলল, একটু প্রেশার বেড়েছে বোধহয়। সাধনা মলিন চোখে দেখে চুপসে যাওয়া শুকনা মুখটি, বলল, এত চিন্তা করছিস কেন? অপারেশন তো সাকসেসফুল হয়েছে না? ডাক্তার তো বলল সব ঠিক আছে, ফিরে আসবে মায়ের জ্ঞান। স্বরূপ মিহিস্বরে জবাব দেয়, জানি আপা, আম্মার কিছু হবে না, হয়তো একটু সময় নিচ্ছে জ্ঞান ফিরতে, তবে ফিরবে। তবে কেন এত চাপ দিচ্ছিস নিজের ওপর? যা এখন নিচে ফার্মেসিতে গিয়ে প্রেশারের ওষুধ নিয়ে আয়, আর টক কিছু খেয়ে আয়। এত চাপ কেন নিচ্ছিস? কথাগুলো বলা যতটা সহজ, স্বরূপ নামক ছেলেটার জীবনের সমীকরণ বোঝা যেন ততটাই কঠিন। বাড়ির লোন, মায়ের চিকিৎসার খরচ, দৈনন্দিন জীবনের প্রয়োজন, কত কত ভারের বোঝা এই একটা কাঁধের উপর। চিন্তা আনা যাবে না করেও চিন্তা তো থেকেই যায়। এটা সাধনা বুঝবে না। দায়িত্বের দোরগোড়ায় থাকা মানুষগুলো চিন্তা আনার প্রয়োজন পড়ে না, এটা তো তাদের নিত্যদিনের সঙ্গে। তবে এই উদ্বিগ্নতা অস্থিরতা যে অন্য কিছুর জন্য, কিন্তু কে? স্বরূপ নিজেও জানে না। সে বোনের হাতটা আঁকড়ে ধরল। বড্ড ক্ষীণস্বরে মনের মধ্যে চলা উচ্চাটনের কথা জানিয়ে বলল, কেমন যেন অস্থির লাগছে আপা, মনে হচ্ছে কিছু পিছু ছুটে যাচ্ছে, আমি ধরে রাখতে পারছি না।
অসহ্য যন্ত্রণা হচ্ছে। ভাইয়ের অস্থির কণ্ঠে সাধনা ছলছল নয়নে বলহীন দেহে চুপটি করে দাঁড়িয়ে রইল। এই নির্জীবন মুখটায় দুদিন আগেও সে কি খুশির আমেজ ছিল। কতটা বছর পর তার ভাইয়ের এই ক্লান্ত জীবনে সুখে আসার কথা ছিল নৈরা নামক মেয়েটির। পরীর মতো দেখতে মেয়েটি তার ভাইটাকে বড্ড ভালোবাসে। তার ভাই দেখিয়েছে তাকে বেনারসি কিনতে যাওয়ার যাত্রাপথে মেয়েটির পাগলামিগুলো বলেছে। সে দেখেছে সেদিন সকালে স্বরূপ নৈরাদের বাসায় প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য কতটা উচ্ছ্বসিত ছিল। পুরো মার্কেট ঘুরে নিজে পছন্দ করে একটা লাল টুকটুকে বেনারসি কিনেছিল, কিন্তু তার পৌঁছে দিতে পারল না মেয়েটির কাছে। ছেলেটার সব প্রত্যাশা, খুশি, উচ্ছ্বাস যেন নিমিষেই ফিকে পড়ে গেল। জীবন থেকে এক টুকরো সুখের কারণ যেন ছুঁয়েও ছুঁতে পারল না স্বরূপ। এর জন্যই কি এত অস্থিরতা? সে জানে ভাইয়ের এই না বলা অস্থিরতার কারণ নৈরা। সে মিহিস্বরে বলল, নৈরার ভাই আমায় কথা দিয়েছে, নৈরাকে তার স্বরূপ ব্যতীত আর কারোর হাতে দেবে না। ওই অভদ্রলোক প্রচুর জেদি আর নাছোড়বান্দা। আমি জানি সে যে কোনো মূল্যে তার কথা রাখবে। বোনের কথায় স্বরূপ বিষাদে ভরা ম্লান হাসল। চোখ দুটো বিনা অনুমতিতে টলমল করে উঠল। তার বোন যে জানেই না তার বোকা কাঞ্চনবালা সব ছেড়ে ছুড়ে চলে এসেছিল তার কাছে, কিন্তু নৈরার পাষাণ স্বরূপ তাকে কিভাবে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সে জানানোর আগ্রহ প্রকাশ করলো না। ওই পথে সে আর কখনো পা বাড়াবে না, আর না টপিক সে তার জীবনে কখনো তুলবে। পিছু ফিরে আর তাকাবে না। সে কথা এড়িয়ে গিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে উঠে দাঁড়ায়। মিহিস্বরে বলল, তুই যা, কেবিনে গিয়ে বস, আমি প্রেশারের ওষুধ নিয়ে আসি আর আচার পাই নাকি দেখে আসি। সাধনা মলিন মুখে মাথা নেড়ে সায় জানায়। স্বরূপ টলটলে আঁখি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। সাধনা দীর্ঘশ্বাস ফেলল ভাইয়ের পালিয়ে যাওয়া দেখে। ছেলেটা নিজেকে মেকি স্ট্রং দেখাতে চাইছে। সে দ্রুত কেবিনে ঢুকলো। চার্জের অভাবে এতদিন বন্ধ হয়ে থাকা ফোনটি আজই চার্জ দিয়েছে। সে ফোনটা খুলতেই দেখলো নোমানের অজস্র ফোন আসা। সে দ্রুত নোমানকে ফোন দিল, কিন্তু ফোন সুইচ অফ। তার ভয় হতে লাগলো। নৈরার বিয়ে হয়ে যায়নি তো? সে আরও কয়েকবার ব্যর্থ চেষ্টা করে। অস্থিরতা অপেক্ষা করলো নোমানের ফোন অন করার। স্বরূপ হাসপাতালের নিচেই ফার্মেসিতে গিয়ে পেশার ওষুধ কেনে। কনফেকশনারি দোকান থেকে 2 প্যাকেট তেঁতুলের চাটনি কিনলো। অতঃপর হাসপাতালের নিচতলায় রিসেপশনের পাশে বিশাল খালি নির্জন জায়গায় সারি সারি পেতে রাখা একটি বেঞ্চিতে বসলো। দুপুরের দিক হওয়ায় মানুষের আনাগোনা একটু কম। সে নীরবে আচারের প্যাকেট ছিঁড়ে খেতে লাগলো। ঘাড়ের পা পাশে ছিঁড়ে যাওয়ার উপক্রম। মাথার পেছনটা ব্যথায় ভার হয়ে আছে। মনে হচ্ছে বমি হবে। উদাসীন দৃষ্টি অদূরে রেখে অপছন্দনীয় টক আচারের দুটি সে অনায়াসে নীরবে বসে বসে খেয়ে ফেললো। আমাদের জীবন বড়ই অদ্ভুত। অপছন্দের জিনিসগুলো আমাদের সামনে সবসময় বাধ্যতামূলক করে তুলে ধরে, আর পছন্দের জিনিসগুলোকে করে নিষিদ্ধ। মলিন হাসির স্বরূপ কিয়ৎকাল বাদ সে ধীর স্থির পকেট থেকে ফোনটা বের করে হাতে নেয়। ঘড়িতে বাজে ঠিক 3টা। কয়েকদিন আগেও সে সুপ্ত উত্তেজনা নিয়ে পুরো দিনভর অপেক্ষা করত কখন বিকেল হবে, অথচ আজ তার বিকেলগুলো কতটা বেরং, ক্লেশদায়ক। এখন আর কাঞ্চনবালা স্টিলের বেঞ্চিতে বোকা কাঞ্চনবালার দেখা পাওয়ার অধীর অপেক্ষা থাকবে না। মানুষ বোধহয় বড্ড দুর্বল বদ অভ্যাসগুলোর কাছে। নয়তো কেন বারবার যাবে না করেও তার দুয়ারে হাজির হয়। ব্যাক কভারের ভেতর খুলে রাখা সিমটা আবার বদ অভ্যাসের জোরেই বের করলো স্বরূপ। কিয়ৎকাল এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো সিমটির দিকে। মনকে মেকি বুঝ দিল সিম ঢুকালে তো আর মেয়েটি জানতে পারবে না। সে সিমটা আবার ফোনে ঢুকালো একটি অস্থিরতা কমানোর জন্য। মেয়েটি থেকে আর কোনো বার্তা এসেছে কিনা, নাকি মেয়েটি অন্য কারোর নামে হয়ে গিয়েছে। স্বরূপের উদাসীনতা চমৎকারভাবে ভঙ্গ হলো। সিমটি অন করার সাথে সাথে কাঞ্চনবালার নাম্বার থেকে অজস্র নোটিফিকেশন পেয়ে স্বরূপের নির্জীব মুখশ্রীর ঠিকরে এক ফালি হাসি বেরিয়ে আসলো। সে বড্ড উৎসুকতার সাথে হোয়াটসঅ্যাপের মেসেজ অন করলো। ধীর স্থির সময় আর যত্নের সাথে মেয়েটির পাঠানো মেসেজগুলো পড়তে লাগলো। নিমগ্ন চিত্তে মেয়েটির প্রেমে পড়ার গল্প শুনে সে স্মৃতিচারণ করলো সেই ঝড়ের রাতটি। খুলনার মংলাপট সহ আশেপাশের সব জায়গায় সেদিন 9 নম্বর বিপদ সংকেত ছিল। তবুও সেই ঝড়ের রাতে সে আর তার বন্ধুরা গিয়েছিল চায়ের দোকানে চা খেতে। সবচেয়ে সুস্বাদু চা কিনা, কেন সুস্বাদু সেটি আর বলা হলো না। স্বরূপ হেসে নিচের মেসেজগুলো পড়তে লাগলো। মেয়েটির স্বপ্নগুলো পড়তে গিয়ে মুহূর্তে আঁখিতে অনুশোচনা অনুতপ্ততা ঘিরে ধরল। সে অনুশোচনা নিয়েই সে পরবর্তী স্বপ্নগুলো সে পড়তে লাগলো। পড়তে পড়তে ছোট্ট একটা পুতুল আর পুতুলের জন্য নির্ধারিত নাম শুনে সে স্বরূপ হো হো করে হেসে উঠল। অথচ চোখের কোনো অশ্রুসিক্ত। সে হাসি থামায়, ঠোঁট নেড়ে উচ্চারণ করলো, ছোট্ট একটা পুতুল। স্বরূপ আর নৈরার অংশ নৈরূপ, নৈরা নৈ আর স্বরূপের রূপ, পৃথিবীর সবচেয়ে সুন্দর স্বপ্ন। বলতে বলতে স্বরূপের চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অশ্রু ভরা নয়নে বড্ড আক্ষেপের সাথে বের করলো। সে চোখের পানি মুছে আবার পড়তে লাগলো। সৃষ্টিকর্তা এত সুন্দর স্বপ্ন শুনেও কি করে আমিন বলল না নৈরা? কিন্তু পরবর্তী লাইনগুলো পড়তেই তার অনুভূতিরা বদলে যেতে লাগলো। তার দৃষ্টি থেকে মুগ্ধতা সরে যায় মুহূর্তে। সে হতচকিত মাথা নুয়ে বারবার পলক ঝাপটে পড়তে লাগলো শেষের লাইনগুলো। মুহূর্তেই তার দেহের সকল সুখ আনন্দ ভয়ে পরিণত হতে লাগলো। সে আরেকবার পড়লো শেষের মেসেজটি। আপনার কাছে একটা লাল বেনারসি চেয়েছিলাম, অথচ আপনি কাফনের কাপড় ধরিয়ে দিলেন।
অশনি সংকেতের রেশ স্বরূপের চোখে মুখে। সে অস্ফুট স্বরে উচ্চারণ করলো। কাফন। তার অস্থিরতারা নতুন মাত্রা পেল, ভয়ানক মাত্রা। স্বরূপ ছটফট করে উঠল, ঘেমে উঠল, মস্তিষ্কে একের পর এক কুচিন্তা জেগে বসতে। সে জানে নৈরা নরম, কিন্তু কতটা তা সে কি জানে? না, জানে না। এতটা জানার সাহস তার কখনো হয়নি যে অন্তঃস্থলে উচ্চাতন একদমই হেলা করার মতো নয়। তাই সব দ্বিধা ভুলে স্বরূপ দ্রুত রেদনকে ফোন দিল। একমাত্র ওই নৈরার সঠিক খবর দিতে পারবে। রেদন একটু বলুক মেয়েটি ঠিক আছে, তাতে যদি সে অন্যের ঘরে অন্যের বউ হিসেবেও থাকে তবুও থাকুক, কিন্তু সে ঠিক থাকুক। ভাগ্য সুপ্রসন্ন থাকায় ফোনটি দুবারেই রিসিভ হলো। স্বরূপ হন্তদন্ত হেসু দেয়। রিদওয়ান, আমায় একটু সাহায্য করবে? তুমি একটু খোঁজ নিয়ে বলবে নৈরা কেমন আছে, ঠিক আছে তো? বাহাতে কানে ফোনটিকে রেদন এক পলক তাকায় নিজের সম্মুখে স্ট্রাকচারের দিকে, আর এক পলক তাকায় নিজের রক্তমাখা ডান হাতের দিকে। একটা ঢোক গিলে ক্ষীণস্বরে ডেকে ওঠে। ভাই। হ্যাঁ হ্যাঁ রিদওয়ান, বলো, একটু নৈরার খোঁজ দিতে পারবে? তুমি তো ওদের বাসাতে প্রায়ই যাও, তাই না? আমায় একটু দ্রুত ওর খোঁজ দাও না ছোট ভাই। স্বরূপ ব্যতিব্যস্ত কণ্ঠে অনুনয় করে বলল। কণ্ঠেই তার তাড়া। রেদন থমথমে মুখে বলল, ভাই একটু ভিডিও কলে আসবেন? হ্যাঁ, আমি এখনই আসছি। স্বরূপ দ্রুত ফোন কেটে রেদনকে ভিডিও কল দিল। রিসিভ হতেই রেদনের মুখটি ভেসে উঠল। মুখে তার এক নিঃশ্বাসিত শোকের ছায়া, সাথে সাথেই কর্ণকুহা চির প্রবেশ করে অজস্র হাহাকার, আত্মচিৎকার সহ অ্যাম্বুলেন্সের কান জ্বালাময়ী ভীতিকর আওয়াজ, যেটা বিগত কয়েকদিন যাবৎ লাগাতার শুনে আসছে স্বরূপ। বড্ড বিদঘুটে ভয়ানক এই আওয়াজ। তার ভয় হয় এই আওয়াজ শুনলে। বক্ষস্থলে কাঁপন স্বরে স্বরূপের চঞ্চল অস্থির ফেলতে লাগলো। তার চঞ্চল দৃষ্টি আচমকে স্থির হয়। স্কিন থেকে রেদনের মুখটি সরে গিয়ে আপাতমস্তক একটা সাদা কাপড়ে আবৃত, অবয়ব ভেসে উঠতে। অবুঝ কৌতূহলী নয়নে তাকায় যে স্কিনের পানে। তার স্থির চোখ দুটো হতচকিত থমকায় রেদনের হাত বাড়িয়ে সাদা কাপড়টি মুখের উপর থেকে সরাতে। স্বরূপের রূহ কেঁপে উঠল সাদা কাপড়ের আড়ালে থাকা অস্বাভাবিক রকমের ফ্যাকাশে প্রিয় মুখটি দেখতে। দেহের একটা রক্তকণিকা থমকে যায়, শ্বাস প্রশ্বাস ক্ষীণ হয়ে আসে। কাঁপতে থাকা হাতটি থেকে ফোনটি পড়তে নিলে সে শক্ত করে আঁকড়ে ধরল ফোনটি। অবিশ্বাস্য নয়নে সে নুয়ে যাওয়া ফোনের দিকে বদ্ধ নেত্র। কেমন নিথর শুয়ে আছে মেয়েটি। বিবর্ণ চোখে মুখে মৃত্যু যন্ত্রণা ছাপে স্পষ্ট। সে কি বিদঘুটে চেহারা ধারণ করেছে। আদুরে মেয়েটির বরফখণ্ডের ন্যায় শুভ্র মুখটি। সে অস্ফুট ক্ষীণস্বরে ডেকে উঠল। নৈরা। অবিশ্বাস্য অবাকের সুরে বলা স্ফুট কণ্ঠটি এতটাই স্বাভাবিক শোনালো যে এর থেকে অস্বাভাবিক কণ্ঠ যেন পৃথিবীতে কেউ শোনেনি। তার দৃষ্টিদয়ে কোনো ক্রমেই মানতে পারল না এখনও যন্ত্রণাদায়ক অবিশ্বাস্য দৃষ্টি। মেয়েটি ওভাবে শুয়ে আছে কেন, আর তাকে সাদা কাপড় দিয়ে ঢেকেই বা রাখলো কেন? মন মস্তিষ্ক যে চিৎকার করে বলছে এগুলো সব মিথ্যা ফাজলামো, কিন্তু এগুলো কেমন ফাজলামো? সে তড়িৎ গতিতে কঠোর দৃষ্টি ফেলল ফোনের স্ক্রিনে নিথর শুয়ে থাকা মেয়েটির পানে। প্রকম্পিত কঠোর গলায় থমকে উঠল মেয়েটিকে। নৈরা, এগুলো কি হচ্ছে? কোন ধরনের ফাইজলামো এগুলো? এইভাবে শুয়ে আছেন কেন? উঠুন, এখনই উঠুন। এই রিদওয়ান, নৈরার মুখের উপর সাদা কাপড় দিয়ে রেখেছ কেন? সরাও, সব কাপড় সরাও। এই নৈরা, আপনি এখন আমার কথা শুনছেন না কেন? উঠুন, আমার সাথে কথা বলুন। দেখুন আমি ফোন দিয়েছি। নৈরা, কি হলো, উঠছেন না কেন? শেষের কথায় স্বরূপ চেঁচিয়ে উঠল। কণ্ঠে তার ভরপুর তাড়াহুড়া। মেয়েটি উঠছে না কেন? সে তার স্বরূপের কথা শুনেও না উঠে থাকতে পারে? সে রেগে আরও কিছু বলতে যাবে, তার আগেই অপর প্রান্ত থেকে ভেসে আসলো একটা পুরুষালী কণ্ঠে ভয়ানক বাক্য। ভাই 10 মিনিট হয়েছে ডাক্তার নৈরাকে মৃত ঘোষণা করেছে। হাতের শিরা কেটে ফেলেছিল নৈরা। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। হ্যাঁ, নৈরা নামক বোকা মেয়েটি নিজের যন্ত্রণাদের মুক্তি দিতে বড্ড কঠোর পথ বেছে নেয়। প্রিয় মানুষটির বাবা কতটা কঠোর, তার থেকেও কঠোর সিদ্ধান্ত আজ নৈরা নিয়েছে। যন্ত্রণাদায়ক মন্থর গতির সেই মৃত্যুর ব্যবসা গন্ধ আর অতৃপ্ততার আত্মচিৎকারে ভারী হয়ে ওঠা নৈরার রুহ ত্যাগ করেছে। 10 মিনিট হয়ে গিয়েছে। এত অতৃপ্ততা নিয়ে ছোট্ট রুহটিও হয়তো বের হতে নারাজ ছিল। নৈরার দুঃখে দুঃখে এগিয়ে চলা মৃত্যুর পথটি ছিল কঠিন আর যন্ত্রণাদায়ক। মেয়েটির এক একটা ঊর্ধ্বশ্বাস ছটফটানি জানান দেয় প্রেমে পড়া বারণ। নির্দয় এই দুনিয়ায় কাউকে ভীষণ রকমের ভালোবাসার পরিবর্তে অতৃপ্ততা আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সকল অতৃপ্ততা না পাওয়ার ক্লেশ ফিকে পড়ে গেল। একটা অভিমান, অভিযোগ, অপূর্ণ ইচ্ছে আর স্বপ্নগুলো মিলিয়ে গেল এই নেত্রদায় বন্ধ হওয়ার সাথে সাথে। মেয়েটি কাউকে ভালোবেসেছিল, প্রচুর ভালোবেসেছিল। যাকে ভালোবেসে সে ইহকাল পরকাল দুটো নষ্ট করতেই দ্বিধাবোধ করল না। শোকের আর্তনাতে ভারী হয়ে ওঠা বাতাবরণ আরেকবার চিৎকার করে বলল, নৈরা মেয়েটি বড্ড বোকা। স্বরূপের কর্ণদেহ সহ বক্ষস্থলে কেউ সজোরে আঘাত হানল। থমকে গেল তার দেহ সহ মস্তিষ্ক। স্ফুট স্বরে বলে উঠল, নৈরা আর মৃত্যু। রিদওয়ান, তুমি কি বলছো ভাবতে পারছো? তুমি কি জানো না মৃত্যু কতটা কঠিন আর যন্ত্রণাদায়ক শব্দ? আমার বোকা কাঞ্চন বালা তো নম্র। তুমি এত কঠিন শব্দ কেন ব্যবহার করছো তার জন্য? তুমি কি করে বলতে পারলে নৈরা মারা গিয়েছে? হ্যাঁ, কিচ্ছু হয়নি নৈরার।
সৌরভ ধমকে উঠে বলল। সব হারিয়ে ফেলার ক্লেশ তার অস্থির চোখে চোখে মুখে। সৌরভ ঘেমে ওঠা বদন, ঊর্ধ্বশ্বাস সামলে থমথমে মুখে আবার মেয়েটিকে ডেকে উঠল, তবে কণ্ঠে এবার ভরপুর জোর আর কঠোরতা। নইরা, আপনি আমার কথা শুনছেন না কেন? তাড়াতাড়ি উঠে পড়ুন। আমার কিন্তু প্রচুর মেজাজ খারাপ হচ্ছে। সব সময় জেদ ভালো লাগে না নইরা। আপনাকে এভাবে দেখতে একটু ভালো লাগছে না। আপনি কি বুঝতে পারছেন না? ইস, কেমন দেখাচ্ছে। এই আপনি আমায় ভয় দেখাচ্ছেন, তাই না? আমি কিন্তু একটু ভয় পাচ্ছি না। আমি তো জানি আমার নইরা এত কঠোর কখনো হতে পারে না। এক্ষুনি উঠুন বলছি, উঠুন না নইরা। সৌরভের শান্ত কণ্ঠ মুহূর্তে চিৎকারে পরিণত হলো। বসে থাকা সিটটিতে আর বসতে পারল না সৌরভ। দেহমন ছুটে চলে যাচ্ছে যে অসীম দূরত্বে থাকা অস্পর্শী মেয়েটির কাছে। সৌরভ অস্থির চিত্তে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। ফোনটা উম্মাদের মতো ছাকাতে লাগলো, চেঁচিয়ে বলতে লাগলো, নইরা, এই মেয়ে উঠুন প্লিজ। উঠে সবাইকে বলুন আপনি মজা করেছেন। আমায় মিছে মিছে ভয় দেখাতে মজা করেছেন। বলুন না নইরা প্লিজ। এই রিদওয়ান কি বলছে? ওকে উঠে একটা চর মারুন তো। ওর কত বড় সাহস! ও এমন কথা কি করে বলল? আপনি নাকি না কিচ্ছুটি হয়নি আপনার। উঠে পড়ুন। এই নইরা, কি হলো, উঠছেন না কেন? বলতে বলতে সৌরভ হাউমাউ করে কেঁদে উঠল। চেঁচিয়ে ডাকে ফোনের অপর প্রান্তে থাকা নিস্তেজ প্রাণহীন মেয়েটিকে। তবে এবার কণ্ঠে অনুনয়। সৌরভ হাউমাউ করে কাঁদতে কাঁদতে উম্মাদের মতো মেঝেতে চাপড়াচ্ছে আর অনুনয় করছে। এই বোকা মেয়ে, উঠুন না। কাউকে এতটা ভালোবাসা যায় না তো, একদমই যায় না। আপনি এত বড় শাস্তি আমায় দিতে পারেন না নইরা। আপনি কি করে এতটা কঠোর হতে পারেন? লক্ষ্মী মেয়ে, উঠুন প্লিজ। আচ্ছা, আপনি যা চাইছেন তাই হবে। আপনি বললেন না আমরা বিয়ে করব, একটা ছোট্ট ঘর হবে, আপনি শাড়ি পরে আমার জন্য অপেক্ষা করবেন, আমাদের লোন পরিশোধ হয়ে যাবে, তখন আমরা একটা ছোট্ট পুতুল আনবো, সে আমাদের অংশ হবে, তার নাম দেব আমরা নৈরূপ। আমি সব মেনে নিচ্ছি। আপনার সব স্বপ্ন পূরণ করব নইরা, একটা সুন্দর সংসার গড়ব। তবুও উঠুন নইরা। উঠল না, নইরা উঠল না। আজ লোকটি নিজের মুখে স্বপ্ন পূরণের কথা স্বীকার করতেও নইরা উঠল না। তার অভিমান হয়েছে, বড্ড অভিমান। সৌরভ সহ্য করতে পারল না অপর প্রান্তে সেই নিস্তেজ নির্লিপ্ততা। সে শব্দ করে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে উঠল ফের। এই রিদওয়ান, ওনাকে ধরে একটা থাপ্পড় মারো তো। বেয়াদব মেয়ে আমার কথা শুনছেই না। চরম জেদি, সব সময় এমন জেদ দেখায়। জেদ দেখিয়ে ভালোবেসেছে, জেদ দেখিয়ে মায়া বাড়িয়েছে, এখন জেদ দেখিয়ে মায়া ছাড়িয়ে চলে যেতে চাইছে। ধরে একটা থাপ্পড় মারো তো, তাহলে উঠবে। হৃদয় ফুফিয়ে কেঁদে উঠল অপর প্রান্তের সৌরভের উৎভ্রান্ত আচরণ দেখে। ঘন ঘন মাথা নেড়ে বলল, উঠবে না ভাই, নইরা উঠবে না, সে আর নেই। সৌরভ হুঙ্কার ছড়ল ছেলেটির কথায়। থাপড়ে তোর দাঁত ফেলে দিব বেয়াদব ছেলে। আমার নৈরাকে নিয়ে একটা বাজে কথা বলবি না। উনি ঠিক আছে, একদম ঠিক আছে, দেখবি একটু পরেই ঠিক হয়ে যাবে। বলেই সৌরভ ফুফিয়ে কাঁদতে কাঁদতে ফোনের স্ক্রিনে বেসে থাকা নিস্তেজ প্রাণহীন দেহটির দিকে তাকায়। ওষ্ঠদয় কেঁপে উঠল অসাধ্যে চাপা যন্ত্রণায়। কত দূরত্ব, একটু যে ছুটতেও পারছে না। সে অস্ফুট ক্ষীণস্বরে ফের ডেকে উঠল মেয়েটিকে। কাঞ্চনবালা শুনছেন? আপনাকে তো বলাই হয়নি, আপনার জন্য একটা লাল টুকটুকে বেনারসি কিনে রেখেছি। পরবেন না? বউ সাজবেন না? লাল টুকটুকে বউ। আজ কোনো কিছুতেই নৈরার অভিমান ভাঙছে না দেখে নিরুপায় সৌরভ পুনরায় হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্না, কথায়, দেহে সবকিছুতে অস্থিরতা, অসাধ্য। সৌরভ হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এই যে রিমে, একটু উঠুন না। আপনি আপনার স্বরূপকে এত কঠিন শাস্তি দিতে পারেন না। একটু মন ভাঙার দায়ে আপনি আমার প্রিয় প্রাণটি শেষ করে দিতে পারেন না নইরা। আপনি তো বলেছিলেন আমরা একসাথে একটা কঠিন পথ পাড়ি দেব, তবে কেন মাঝপথে হার মেনে নিচ্ছেন? একটু উঠুন না নইরা। আপনার সাথে কত কথা বলার আছে, আপনাকে তো বলাই হলো না। আপনি বোকা নন, আপনি একদম ঠিক। আপনি যা বলতেন সব সত্য। আমি আপনাকে আগে থেকে চিনি, অনেক আগে থেকে চিনি, বিগত 5 বছর। আচমকায় সৌরভের কণ্ঠ তীব্র বেগে গতিরোধ হলো। মস্তিষ্কের বাঁ পাশে অসহনীয় প্রধাও অনুভব হতে সে আহ করে এক হাতে চেপে ধরল মাথার বাঁ পাশ। সৌরভ হাঁটু ভেঙে সামনের দিকে হেলে পড়ল। মেঝেতে এক হাত ঠেকিয়ে সৌরভ নিজের দোদুল্যমান দেহের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করল। মস্তিষ্কের এক পাশে মনে হলো সবেগে কেউ লৌহ দণ্ড দিয়ে আঘাত করছে। এতটা ব্যথা, ব্যথায় চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায় সৌরভের। দেহ ভর ছেড়ে দেয়, ক্ষীণ হয়ে আসে কণ্ঠ। তবুও কথা থামালো না সে। আজ যে কোনো মতেই থামা যাবে না, তবে যে অনেক দেরি হয়ে যাবে। সে বদ্ধনেট্রে মস্তিষ্কের অসহনীয় প্রধাও বহু কষ্টে সহ্য করার চেষ্টা করলো। অতঃপর বদ্ধনেট্রে ক্ষীণকম্পিত স্বরে ফের বলতে শুরু করলো, আপনাকে তো বলাই হলো না, বিগত 5 বছর যাবৎ আমি ওই চায়ের দোকানে শুধু আপনাকে এক নজর দেখতে যেতাম।
আপনি ঠিক বলেছিলেন। আমি আপনার নাম আগে থেকে জানতাম। আপনার জন্মদিন আগে থেকে শুরু করে আপনার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ সব তথ্য আমি আগে থেকে জানতাম। যেদিন থেকে আপনি বীরঙ্গনায় আসেন সেদিন থেকে বীরঙ্গনার সামনে 10 মিনিট শুধু আমি আপনার গান শুনতে বসতাম। আপনাকে একটু দেখার জন্য অপেক্ষা করতাম ওই স্টিলের বেঞ্চিটিতে। ঝড় বৃষ্টি বাদল সব কিছু ভুলে শুধু একটু শান্তির ঘুমের জন্য আপনার জানালার সামনে গিয়ে দাঁড়াতাম। আমার বোকা কাঞ্চনবালার এক ঝলক দেখলেই আমার সব অস্থিরতা কমে যেত, চিন্তা কমে যেত, একটা শান্তির ঘুম হতো রাতে। আপনি আমার শান্তির ঘুম কেড়ে নিতে পারেন না নইরা। আমি কাকে দেখে নিজের চিন্তা ক্লান্তি দূর করব? এ যাত্রায় মস্তিষ্কের অসহনীয় প্রদাহে বিবর্ণ হয়ে যাওয়া স্বরূপের মুখে অসহায়ত্ব, ক্লেশ সব হারিয়ে ফেলার ক্ষীণ হাসি ফুটে উঠল। কণ্ঠ তার গতি হারাতে লাগলো অসহ্য শারীরিক যন্ত্রণায়। মস্তিষ্কের ঠিক বাঁশ বরাবর ও ওই একই অসহনীয় প্রদাহ অনুভব হতেই স্বরূপের দেহ নিঃসার হয়ে আসলো। দেহের বাপাস খিচে অবশ হয়ে যাচ্ছে। তবুও স্বরূপ নিজের উপর বল প্রয়োগ করলো। না বের হতে চাওয়া ধীর কণ্ঠে আস্তে আস্তে উচ্চারণ করলো, লক্ষ্মী কাঞ্চনবালা উঠুন না। আপনাকে তো বলাই হলো না বিগত 5 বছর যাবৎ আমি আপনাকে কতটা। সে কি অসহায়ত্ব, অবর্ণনীয় ক্লেশ। শেষ লহমায় এসেও স্বরূপ ব্যর্থ হলো মেয়েটিকে জানাতে যে সে তাকে বিগত 5 বছর যাবৎ একতরফা ভালোবাসে আসছে। গলগল করে বমি বেরিয়ে আসতে স্বরূপের বলহীন দেহটি ধুম করে মেঝেতে চিত হয়ে পড়ে গেল। ফোনটি ছিটকে পড়লো খিচে যাওয়া হাতটি থেকে। স্বরূপ ঘাড় কাত করে ঝাপসা দৃষ্টিতে তাকায় দূরে সরে যাওয়া ফোনটির দিকে। সাথে সাথে তার নাক এবং বাম পাশের কান থেকে রক্তের শীতল এক সরু স্রোত গড়িয়ে পড়ল। স্বরূপের ক্লেশে জর্জরিত ভেজা দৃষ্টি অদূরে গড়িয়ে পড়া ফোনটির দিকে। কত দূরত্ব, নির্মমতা! সৃষ্টিকর্তা এত কঠোর কেন? স্বরূপ মেয়েটিকে শেষবার ছুঁতে পারল না, কাছ থেকে দেখতে পারল না, এখন ফোনটাও দূরে সরিয়ে দিল। এত দূরত্ব সে কি করে মেটাবে? অসহায়ত্ব, হারানোর যন্ত্রণা আর দৈহিক যন্ত্রণায় চোখের কার্নিশ থেকে অনর্গল গড়িয়ে পড়ছে নোনা জল। অসহনীয় প্রদাহে অচল মস্তিষ্ক চোখের সামনে ভেসে উঠল। সে ব্যতীত তার মা বোন ভাগ্নে পথে বসে যাবে, তাদের দেখার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। আর অন্যদিকে মন বলছে মেয়েটিকে অন্ধকার ওই মাটির নিচে একা রেখে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। তবে এবার আর দায়িত্ব স্বরূপকে কাবু করতে পারল না। এবার দায়িত্বের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা স্বরূপ ইব্রাহিম স্বার্থপরতা করল। শরীরের শেষ ঝাঁকিটা ছিল স্বরূপের শেষ নড়চড়। সেই ঝাঁকির সাথে দুই নাকের নাসারণ্ড থেকে গলগলিয়ে রক্তের সরু স্রোত বেরিয়ে আসলো। সাথেই নাসারণ্ড থেকে বেরিয়ে আসলো আফসোস, অতৃপ্ততা, হাহাকার মিশ্রিত শেষ নিঃশ্বাসটিও। দায়িত্বের ভার বইতে বইতে ভারী দেহটা একসময় শিথিল হয়ে পড়ে রইল সাফের টাইলসের মেঝেতে। সকল দায়িত্ব লোনের বোঝা, সকল ক্লেশ, সকল অসহায়ত্ব আজ পিছু ছুটে গেল। সেই সোনালী কাঞ্চন বেলায় বিদায় নিল আর একটা অতৃপ্ত আত্মা। বাতাবরণে শুধু মৃত্যুর গন্ধ আর অতৃপ্ততা। এক সোনালী কাঞ্চন বেলায় দেখা হওয়া দুই সহজ সরল নির্মল সত্তা। কাঞ্চনবেলার উজ্জ্বল বরণকে ধূসর বর্ণে পরিণত করে মিলিয়ে গেল আফসোসের সুর হয়ে। সমীরণে আর প্রেমের সুর বাজবে না। কেউ আর অযাচিত আবদার নিয়ে হাজির হবে না। কেউ আর অযাচিত অধিকার নিয়ে স্বরূপ ইব্রাহিমের কনুইয়ের শার্ট আঁকড়ে ধরবে না। আর কারোর বোকা বোকা কথা, কাজ, ভালোবাসায় স্বরূপ ইব্রাহিম নিজের ক্লান্তি, দায়িত্বের ভার ভুলে প্রাণ খুলে হাসবে না। এক নতুন সুস্থ সুন্দর প্রারম্ভের প্রত্যাশায় সাধনা ছুটতে ছুটতে 14 তলা থেকে নিচতলায় ভাইকে খুঁজতে নামে। নামার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সে আনন্দ ধরে রাখতে পারেনি। মায়ের জ্ঞান ফিরেছে। এখনই ভাইকে সুসংবাদ না দিতে পারলে সাধনা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারবে না। তারা আবার সুস্থ সবল মাকে নিয়ে নেড়ে ফিরবে। ফিরে একটা পরিবউ আনবে ভাইয়ের জন্য। সে কি আনন্দ! কিন্তু সাধনা ভুলেও যায় তাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য আনন্দ ক্ষণস্থায়ী। তবে এবার আর হয়তো সুখ সাধনার ঘরে চৌকাট পেরোবে না। ছুটতে থাকা সাধনার হঠাৎ গতিরোধ হলো এক জায়গায়। অনেক মানুষের ভিড় দেখে নার্সও কয়েকজন ওয়ার্ড বয় হন্তদন্ত হয়ে কাউকে মেঝে থেকে স্ট্রেচারে উঠাচ্ছে। কাকে ওঠাচ্ছে, কি হয়েছে দেখার জন্য কৌতূহলী নয়নে উকি দিতেই সাধনার পায়ের তলার জমিন সরে গেল। সে থমকে যায় নাক কান থেকে রক্ত গড়াতে থাকায় ভাইয়ের নিস্তেজ মুখটি দেখতে। চোখের কার্নিশ তখনও ভেজা। সাধনা থমকানো কণ্ঠে ডেকে ওঠে ভাইকে। স্বরূপ। বিলম্বহীন সাধনার মিহিসর আর্তনাদে পরিণত হলো। সে ছুটে যায় ভাইয়ের কাছে। অস্থির হাতে পুরো রক্তমাখা মুখটা ছুঁয়ে দিতে লাগলো আর উম্মাদের মতো শাড়ির আঁচলে গড়িয়ে পড়া রক্তগুলো মুছতে লাগলো। সে কি ভয়ঙ্কর দৃশ্য! সাধনার হাত কাঁপছে ভাইয়ের রক্ত মুছতে গিয়ে। অস্থির কণ্ঠে শুধায়, এই ভাই, তোর কি হয়েছে? চোখ খোল। হে খোদা, কত রক্ত! খুব কষ্ট হচ্ছে কি ভাই? এই মাত্রই তো তুই আমার সামনে থেকে হেঁটে গেলি না। তবে ওনাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হবে।
নার্সের কথায় সাধনার হুঁশ ফিরল। সে ঘন ঘন মাথা নেড়ে সায় জানায়। নার্স আর ওয়ার্ড বয় দ্রুত নিয়ে যায় সরবকে। সাধনা ছুটে চলায় ভাইয়ের পেছু পেছু। ইমার্জেন্সি ওয়ার্ডে ঢোকানো হয় সরবকে। মুহূর্তে আতঙ্কে পরিণত হওয়া পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেলল সাধনা। সে কাঁদছে আর অস্থির চিত্তে কেবিনের বাইরে দরজার হাতল ধরে অপেক্ষা করছে। ডাক্তারকে পই পই করে বলে দিয়েছে তার ভাইটাকে যেন সুস্থ করে তোলে। তবে অদ্ভুতভাবে 30 মিনিটের মাথাতেই কেবিনের দরজাটি খুলে গেল। ডাক্তার পাণ্ডু শুকনো মুখটি নিয়ে বেরিয়ে আসে। সাধনা অধীর উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। এই তো ডাক্তার বলবে হয়তো, চিন্তা করবেন না, রোগী ঠিক আছে। প্রেশার অতিরিক্ত বেড়ে যায়, অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু সাধনাকে হতভম্ব করিয়ে দিয়ে ডাক্তার অসম্ভব এক কঠিন কথা বলল। এতটাই কঠিন যে মুহূর্তে সাধনার জীবনের মানে বদলে গেল। ডক্টর সাধনার দিকে তাকিয়ে খানিক গম্ভীর মলিন কণ্ঠে বলল, আই এম সরি, আনফর্চুনেটলি আপনার ভাইকে কেবিনে ঢোকানোর আগে সে মারা গিয়েছে। আমি ধারণা করেছি এটা ব্রেন স্ট্রোক। তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। হয়তো কোনো শকিং নিউজ পেয়েছিলেন যা তার মস্তিষ্ক নিতে পারেনি। সঠিক তথ্য সিটি স্ক্যানের রিপোর্ট আসলেই বলা যাবে। ওটা আসবে কিছুক্ষণের মধ্যেই, তখন কারণটা পরিষ্কার হবে। সাধনা অবিশ্বাস্য নয়নে তাকিয়েছে ফেল ফেল করে। এটি সরব কেঁপে ওঠা বদন দেখলো ডাক্তার। সাধনা স্ফুট স্বরে বলে, স্বরূপ মারা গিয়েছে? এটা কি বলছেন ডক্টর? আপনার কোথাও ভুল হচ্ছে হয়তো। একটু ভালো করে চেক আপ করুন। ও জ্ঞান হারিয়েছে, এর বেশি কিছু না। একটু পরেই ঠিক হয়ে যাবে। ওর প্রেশার বেড়ে গিয়েছিল, তাই হয়তো অসুস্থ হয়ে পড়েছে। একটু আগে আমার সামনে থেকে হেঁটে গেল। সুস্থ সবল ছেলে একটা, একটু প্রেশার বেড়েছিল শুধু। প্রেশার ওষুধ কিনতেই গিয়েছিল। আর আপনি এর মধ্যে বলছেন ও মারা গিয়েছে? আপনার মধ্যে কি বিন্দুমাত্র অনুভূতি নেই? এত কঠিন শব্দটা আমার ভাইয়ের উদ্দেশ্যে কত অবলীলায় বলে দিলেন। আপনি কি জানেন এটা কত বড় ভয়ঙ্কর শব্দ? আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি বেরিয়ে যাবেন না, ওকে আরেকটু দেখুন। একটু ভালো চিকিৎসা করলে ও ঠিক হয়ে যাবে। ওর কিচ্ছু হয়নি, কিছু হতেই পারে না। আমার ভাইটা কত স্ট্রং, শক্ত, তা আপনি জানেন না। অনুনয় করে বলতে বলতে সাধনা ফের ফুপিয়ে উঠল। ফের ব্যতিব্যস্ত কণ্ঠে অনুনয় করে বলল, দেরি হয়ে যাচ্ছে তো। আমার ভাইটা ওখানে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে, ওর যন্ত্রণা হচ্ছে। তাড়াতাড়ি যান না, দাঁড়িয়ে থাকবেন না, সময় নষ্ট হচ্ছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আপনি দয়া করে ওকে একটু ঠিক করে দেখুন ডক্টর। আপনাকে টাকা দেবো তো, যত টাকা চান, তবু ওকে একটু ঠিক করে দিন। কেউ ওর অপেক্ষায় আছে। এই তো আমরা বাড়িতে গিয়ে ওর জন্য একটা পরিবউ আনবো। বেনারসিও কিনে রেখে এসেছি। ও ছাড়া আমার আর মায়ের কেউ নেই এই পৃথিবীতে। ওই আমার একমাত্র ছায়া। আমার ছেলেটা বাবার আদর পায়নি, ও একা ওকে সবার আদর দেয়। আমাদের ঘরটার একমাত্র সম্বল। ও না থাকলে আমরা পচে মরে গেলেও কেউ ওকে দিয়ে দেখবে না। ও আমাদের সবার একমাত্র সুখ। আপনি এত কঠিন কথা বলবেন না। আমি নৈরাকে কি জবাব দেব বলুন? সাধনা ফুফিয়ে কাঁদছে আর অনুনয় করছে। বয়স্ক ডাক্তারটি মলিন হাসল। এমন কত শত দৃশ্যের সাক্ষী সে প্রতিনিয়ত হয়, কিন্তু জীবন কি কারোর জন্য থেমে থাকে না? তো সে সাধনার মাথায় হাত রেখে বলল, আমি ভালো করেই দেখেছি মা, সে মারা গিয়েছে আরও 30 মিনিট আগে। তোমার ভাইকে বাইরের থেকে দেখে শক্তপোক্ত মনে হলেও সে ভেতরে ভেতরে অনেক ভঙ্গুর ছিল। ওর মস্তিষ্ক আর শরীরের অনেক কন্ডিশনই অনেক ভঙ্গুর, দুর্বল ছিল। আই এম সরি। লাস্ট একটু পরে সিটি স্ক্যানের রিপোর্ট আসলেই হ্যান্ড ওভার করা হবে। সাধনার চোখের সামনে হঠাৎ সব ধোঁয়াশা হয়ে উঠল নিজের একমাত্র আদরের ছোট ভাইকে লাশ সম্বোধন করতে। সে আর্তনাদের সাথে চেঁচিয়ে উঠল, ওকে লাশ বলবেন না, ও আমার ভাই, আমার স্বরূপ। ওকে লাশ বলছেন কেন? বলতে বলতে সাধনা ছুটে যায় কেবিনের ভিতরে। কি অদ্ভুত প্রচণ্ড কঠিন দুনিয়া। তার ভাইটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। সে ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে উম্মাদের মতো সাদা কাপড়টি সরিয়ে ফেলল স্বরূপের মুখ থেকে। চেঁচিয়ে বলে, আপনারা কোন সাহসে ওকে সাদা কাপড়ে ঢেকেছেন? আমার ভাই একদম ঠিক আছে, ওর কিছু হতেই পারে না। ও জানে ওর মা বোনের ও ছাড়া আর কেউ নেই। ও কখনো আমাদের এই কঠিন দুনিয়া একা ছেড়ে যেতে পারে না। সাধনা আঁকড়ে ধরে ভাইয়ের নিস্তেজ মুখশ্রী। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর ব্যর্থ প্রয়াস ব্যর্থই থেকে গেল বদ্ধনেটের নিস্তেজ মুখটি দেখতে। সে আদুরে গলায় বলে, এই ভাই, কি হয়েছে তোর? একটু আগেও তো আপার সাথে কথা বললি। আপা তোর জন্য ভাত মেখে রেখেছে তো, খাবি না? ওঠ ভাই, তুই এভাবে শুয়ে আছিস কেন? কত রক্ত! এখানকার ডাক্তাররা অনেক খারাপ, রক্তগুলোও বন্ধ করার কোনো ঔষধ দেয়নি। সে চকিতে পাশে থাকা নার্সটির দিকে তাকায়, অন্যায় করে বলল, এই বোন, আমার ভাইয়ের গা থেকে কত রক্ত বের হচ্ছে, তুমি দেখছো না? একটু বন্ধ করার ঔষধ দাও না গো। তোমার ডাক্তার অনেক কঠোর, বলে কিনা ও মরে গিয়েছে। মিথ্যা কথা, সে ভালো ডাক্তার না, তাই না? তুমি একটু কিছু করো না। ওর অনেক কষ্ট হচ্ছে নিশ্চয়ই, তাই ও চোখ খুলছে না। একটু দেখো না ওকে।
নার্সটি বিষণ্ণতা আঁকড়ে ধরে ছলছল নয়নে দেখছে এক বোনের আহাজারে। সে মৃদুস্বরে বলল, এখন আর কিছু করার নেই ম্যাম, সে মারা গিয়েছে। এই চুপ, একদম মিথ্যা কথা বলবেন না। আপনারা সবাই খারাপ, ঠিক করে রোগী না দেখি মৃত বলে দেন। আপনারা সবাই অনেক অনুভূতিহীন, নির্দয়, পাষাণ। শেষের কথাটা সাধনা ক্ষীণস্বরে বলল। পুনশ্চ অশ্রুসিক্ত নয়নে তাকায় ভাইয়ের নিথর দেহের দিকে। গাল দুটো আঁকড়ে ধরে অনুনয় করে বলে, এই ভাই, আবার ভয় হচ্ছে, উঠ না। এই এত বড় শহরে আমায় একা ফেলে শুয়ে আছিস কেন? আমি সব একা হাতে সামলাবো কি করে? বুব্বু কতক্ষণ যাবৎ বায়না করছে মামুর কোলে উঠে ঘুমাবে। এই, তুই কি জানিস মায়ের জ্ঞান ফিরেছে? মা আবার আগের মতো এখন সুস্থ হয়ে যাবে। আমরা এখন তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো। তারপর গিয়ে নৈরাদের বাড়িতে যাব। গিয়ে ওই লাল বেনারসি পরিয়ে ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। তুই দেখবি না ওকে বউ সাজে। ওঠ, জলদি ওঠ। না উঠল না স্বরূপ। সে কি নিষ্ঠুরতা! মাত্র কয়েক মিনিটের মাঝে কঠোর স্বরূপ সাধনাকে কোথায় এনে দাঁড় করিয়েছে, যেখানে বড় বোন হয়ে সাধনা ছোটবেলার লাশের সামনে দাঁড়িয়ে আছে। এত কঠিন জীবন আল্লাহ কাউকে না দিক, কাউকে না। হাউমাউ করে কেঁদে উঠল সাধনা। বলহীন দেহে আর্তনাদের সুরে চেঁচিয়ে উঠল সে, এই ভাই, ওঠ না। তুই তোর আপাকে এতটা পাপী বানিয়ে মরতে পারিস না। তুই কি তোর আপার বোঝার ভার সইতে সইতে ক্লান্ত হয়ে গিয়েছিলি, তাই এভাবে পালিয়ে যাচ্ছিস আমায় ফেলে? আমি এই পাপ নিয়ে বাঁচবো কি করে স্বরূপ? আমার ভাইটা যে তার মা বোন ভাগ্নের স্বস্তি নিশ্চিত করতে করতে শেষ নিঃশ্বাস ছেড়েছে, আমি কি করে এত বড় পাপের বোঝা নিয়ে বাঁচবো? নইরা আর মাকে কি জবাব দেবো স্বরূপ? একটু ওঠ না ভাই। বরাবরের ন্যায় স্বজনহারা আর্তনাদে ভারী হয়ে উঠল হাসপাতালের পরিবেশ। সেই আর্তনাদের সুরের সাথেই বদলে গেল গুটি কয়েক জীবন। সেখানেই থমকে গেল দুটো সহজ সরল প্রেমময় সত্তার জীবনের গল্প। হেমোরোজিক স্ট্রোক হয় স্বরূপের, ইন্ট্রাকার্নিয়াল হেমোরোজিক স্ট্রোক। উচ্চ রক্তচাপে নুজ্জ দেহ হঠাৎ শকিং নিউজ কিংবা ট্রমা নিতে না পেরে স্ট্রোক হয়। মায়ের চিন্তা, লোনের চিন্তা, বন্ধুদের টাকা ফেরত দেওয়ার চিন্তায় এমনিতেই স্বরূপের মস্তিষ্ক বিধ্বস্ত ছিল। তাই প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার যন্ত্রণা সে সহ্য করতে পারে নাই। মস্তিষ্কের অতিমাত্রায় রক্তক্ষরণে স্বরূপের তৎক্ষণাৎ মৃত্যু হয়। কঠিন সেই পৃথিবীতে স্বরূপ বোনকে একা চলতে বাধ্য করলো। মায়ের নিথর দেহ নিয়ে ঘরের থেকে বেরিয়েছিল সাধনা, ফিরে আসলো ভাইয়ের লাশ নিয়ে। কি অদ্ভুত, তাই না? সৃষ্টিকর্তার অভিপ্রায়ের কাছে আমরা নিছকই কিছু অসহায় দায়বদ্ধ প্রাণী। বোন ভাগ্নের সুখের জন্য কেনা বাড়িটির সামনে আজ পড়ে আছে স্বরূপের কাফনে মোড়ানো দেহটি। দালানটির সামনে আজ বহু মানুষের ভিড়। বিষণ্ণ চোখে এক বোনের আহাজারি দেখছে তারা। ছোট্ট বুব্বু বারবার অবুজকণ্ঠে মামাকে ডেকে উঠছে, বলছে, সে কেন এভাবে ঘুমিয়ে আছে? তাকে কেন এভাবে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে? মামু, যেও না, উঠে তাকে আদর করে, তার সাথে ক্রিকেট খেলে। কিন্তু মামু ওঠে না আর না আদর করে। তবে এই জায়গাটিতে সুনিতার কোনো চিহ্ন নেই। কঠিন দুনিয়ার কঠিন পরিস্থিতি। একমাত্র ছেলেকে শেষ দেখার সুযোগও দেয়নি। সদ্য ব্রেন অপারেশন করা এক মায়ের জানার সুযোগটুকুও নেই তার ছেলেটাই পৃথিবীতে আর নেই। স্বরূপের 3 বন্ধু পাগলের মতো ছটফট করছে আর কাঁদছে। তাদের একটাই কথা, একটাবার চোখ খোলো না, আমরা আবারও ঝড় বৃষ্টি ফিরিয়ে চায়ের দোকানে তোর কাঞ্চনবালাকে একবার দেখাতে নিয়ে যাব। প্রতিদিন এই ছেলের শান্তির ঘুম আনতে হতো তাদের বন্ধুদের। অন্য কোথাও আড্ডা দেওয়া যাবে না, দিতে হলে চায়ের দোকানেই দিতে হবে। তারা কখনো নাকচ করতো না। অথচ আজ তার কাছে এই বন্ধুদের কোনো গুরুত্ব নেই। তাদের সাহায্যই স্বরূপের মাকে খুলনা সিটি হসপিটালে ট্রান্সফার করা হয় আর স্বরূপকে বাড়িতে আনা হয়। দুপুর 12টা তখন। জহর নামাজ বাদ স্বরূপকে দাফন করা হবে। সাধনার আর্তনাদে ভারী পরিবেশটা তখন স্বরূপ নতুন মাত্রা যুক্ত হলো। সদ্য ভিড় ঠেলে 4টি কাঁধের উপর করে আরেকটি মোটায় খাটকেট পেরিয়ে ঢুকতে আর্তনাদ করতে থাকা সাধনা থমকে গেল ভাইয়ের পাশে আরেকটি মুদ্রার খাট দেখতেই। নোমান পাথরের ন্যায় নিজের কাঁধ থেকে বোনের খাটিয়া নামালো। যেই মানুষটার জন্য নৈরা নামক মেয়েটি বাবা মা ভাই সহ পুরো পৃথিবীকে তুচ্ছ করে চলে গেল। নোমান আস্তার পাশেই তাকে শুয়ে দিল। ডাক্তার যে মুহূর্তে তার বোনটিকে লাশ বলে অভিহিত করলো, সেই মুহূর্ত থেকে নোমান একদম নীরব হয়ে গিয়েছে। শুধু একবার বিড়বিড় করে বোনকে অভিযোগ করে বলেছিল, নুরু কখনো তার ভাইজানকে ভালোবাসেনি আর না বিশ্বাস করেছে। সাধনা চমকে তাকায় নোমানের মুখপানে। উম্মাদের মতো বলহীন দেহ টেনে ছুটে আসে নতুন খাটিয়ার পাশে। অবাকের রেশ ধরে অস্থির হাতে সে ওই দেহটির মুখের উপর থেকে সাদা কাপড় সরাতে লাগলো। ভেসে উঠল একটা স্নিগ্ধ বিবর্ণ মুখ। সাধনা নিগুড় দৃষ্টিতে পর্যবেক্ষণ করে মুখটি। খুব স্বল্প সময়ের জন্য দেখা মেয়েটির হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে উঠতেই সাধনা বিস্মিত চোখায় নোমানের দিকে তাকায়। বিশ্বাস করতে পারল না সে। অস্ফুট স্বরে জিজ্ঞাসা করে, ওকে?
স্বরূপে নিথর নিষ্প্রাণ মুখটি একদৃষ্টিতে দেখতেই নোমান চোখ তুলে তাকায় সাধনার পানে। আজ আর বোন বলতে ইচ্ছে করলো না, ওটা তার বোন নয়। সে ভারী ক্ষীণ কণ্ঠে জবাব দেয়, আপনার ভাইকে প্রচুর পরিমাণে ভালোবাসা এক স্বার্থপর মেয়ে, যে কিনা আপনার ভাই ব্যতীত পৃথিবীর কাউকে কখনো ভালোবাসেনি। কর্ণকুহরে না শুনতে চাওয়া জবাবটি প্রবেশ করতেই সাধনা ধপ করে বসে পড়ে গেল মাটিতে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নোমানের মুখপানে। চোখে মুখে নিঃশেষিত চোখের ছায়া মিলিয়ে গেল পাপের বোঝা অনুধাবন করতে পেরেই। বহুক্ষণ বাদ সাধনা কথা বলল, ঝাপসা হয়ে আসা চোখে। সাধনা ক্ষীণস্বরে বলল, আমার ভাইটা অল্প দুঃখে মারা যায়নি, আমার ভাইটা প্রচুর কষ্ট নিয়ে মারা গিয়েছে। আমি কি করে বাঁচবো এত বড় পাপের বোঝা নিয়ে? আমার ভাইটার মৃত্যুর কারণ তো আমি আর আমার মা। নৈরার কাছে তার বেনারসি পৌঁছে দিতে পারিনি, নৈরা বউ সাজতে পারলো না আমার ভাইয়ের, পারলো না, সব আমার জন্য। বলতে বলতেই সাধনার দুর্বল দেহটা ঢলে পড়ল মাটিতে। নোমান নিরুদ্বেগ তাকিয়ে তাকিয়ে দেখলো পাশাপাশি রাখা দুই প্রেমময় নিস্তেজ সত্তাকে। একসাথে দেখতে খুব সুন্দর লাগছে যে। চোখের কার্নিশ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার। ততক্ষণে রাস্তা থেকে বিধ্বস্ত দেহে ছুটতে ছুটতে আসা নুহাশ মাহমুদ ক্ষিপ্রগতিতে সে মধ্যবুক থেকে ছিনিয়ে আনা মেয়েকে বুকে জড়িয়ে নিল। অভ্রান্তের মতো চেঁচিয়ে বলতে লাগলো, এই আমার আম্মাকে কেউ দূরে নেবে না আমার থেকে। আমার আম্মাকে আমি অন্ধকার কবরে রাখবো না। আমার আম্মা ভয় পাবে, সে বাবাকে একটু শাস্তি দিচ্ছে। রাগ অভিমান কমলে আবার বাবার বুকে চলে আসবে। নোমান এক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখলো এক হতদরিদ্র পিতাকে। এই পিতা পৃথিবীর সবচেয়ে অভাগা, হতদরিদ্র পিতা, যার সব থাকতেও সে দরিদ্র। কারণ তার বুক খালি, তার অহংকার যে তার বুক খালি করে দিয়েছে। আজ নৈরা বাবাকে স্বরূপের দুয়ারে ঠিক মাটিতে এনে ছাড়ল। ডাক্তার যখন নুহাশ মাহমুদের ছোট্ট আম্মাকে লাশ বলে ঘোষণা করল, নুহাশ মাহমুদকে তখনই পৃথিবীর সবচেয়ে হতভাগা পিতা হিসেবে অভিহিত করা হয়। চাওয়ালি আর ছোলাওয়ালা স্তব্ধ হয়ে তাকিয়েছে পাশাপাশি রাখা দুটি নিষ্প্রাণ দেহের দিকে। ধীর স্থির দুটি খাটিয়ার মাঝখানে বসলো চাওয়ালি। স্বরূপের দিকে তাকিয়ে ধিমি কণ্ঠে বলল, স্যার, হো স্যার, ওই বোকা মুখপুরীর মতো আপনিও কি আজ বোকা হয়ে গেছেন? এমনভাবে ঘুমিয়ে আছেন কেন? ওঠেন, উইটা ওই মুখপুরীর দুইটা থাপ্পড় মাইরে উঠেন। ওরে কন, ও যে এতদিন লাল টুকটুকে বউ সাজার গপ্প আমারও শুনে তো, তা না পূরণ করিয়া চলে গেল কেন? একটু উঠেন না, আমি রোজ বিকেলে কাদের প্রেম দেখে চোখ জুড়াবো। হো স্যার, হেই মুখপুরী, হোট না, তোর পিরিজ শেষ, হোট একটু, হোট। এই চাওয়ালির সাথে ঝগড়া করবি না, এই বোকা মায়া, হোট না। চাওয়ালি আজ কাঁদছে। অজানা একটা বোকা মেয়ের জন্য কাছে ছোলাওয়ালাও। এক একটা স্তব্ধ করা মুহূর্ত পেরিয়ে অবশেষে পৃথিবীর নিষ্ঠুর নিয়ম অনুযায়ী নৈরা স্বরূপের নিথুর দেহ মাটির আড়ালে চাপা পড়ে গেল। নিষ্ঠুর পৃথিবী জীবিত অবস্থায় তাদের এক হওয়ার সুযোগ না দিলেও তাদের রুহুবিহীন নিস্তেজ দেহটিকে পাশাপাশি কবর দেওয়ার সুযোগ দিল। সাউথ সেন্টার রোডে অবস্থানরত জামে মসজিদের সাথে থাকা কবরস্থানে নৈরা আর স্বরূপের দাফন করা হয়। সিমেন্টের উপর ধীর স্থির খোদাই করে পাশাপাশি লেখা হলো, স্বরূপ ইব্রাহিম, জন্ম 12 জ্যৈষ্ঠ 1398, মৃত্যু 12 জ্যৈষ্ঠ 1432। নৈরা মাহমুদ, জন্ম 12 জ্যৈষ্ঠ 1406, মৃত্যু 22 জ্যৈষ্ঠ 1432। গল্পটা অসহনীয় অতৃপ্ততা নিয়ে সেখানেই থমকালো। বোনের বিশ্বাসের কাছে হেরে যাওয়া এক ভাই রাতের অন্ধকারেও তার পাশে নীরবে চুপটু করে বসে রইল। বাতাসে নতুন মাটির গন্ধ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে নতুন মাটির দিকে, দৃষ্টিতে অভিযোগ। বারবার শুধু বিড়বিড় করে বলে, তুই স্বরূপ ব্যতীত আর কাউকে ভালোবাসিস নিনরু, তোর ভাইজান কেউ না। পকেটের যান্ত্রিক সঙ্গীটি বড্ড বিরক্তির সাথে বেজে উঠতে নোমান পাথরের ন্যায় সেটি কানে ঠেকালো। ভেসে আসলো ছোট্ট এক কিচিরমিচির কণ্ঠ। বিবর হেসকি তুলতে তুলতে ডেকে ওঠে, বন্ধু। নোমান পলক ঝাপটালো, মিহিস্বরে ডেকে ওঠে, ক্যাপ্টেন। বন্ধু, মা কেমন যেন করছে। ঘরে আমি একা, দরজায় অনেকগুলো লোক দাঁড়িয়ে বারবার দরজা ধাকাচ্ছে। তুমি একটু মামুকে নিয়ে আসবে? আমার যে ভয় করছে একা একা। ঘরে কেউ নেই, নানু নেই, মামুও নেই। মা চোখ খুলছে না। মামামের ফোন থেকে তোমার নাম্বার বের করেছি, একটু তাড়াতাড়ি মামুকে নিয়ে আসবে? সবাই মামুকে কোথায় নিয়ে গেল বলো তো? মামুকে নিয়ে এসো। নোমানকে আজ কতটা অসহায় করে এই দুই স্বার্থপর মানুষ চলে গেল তা কি জানে না। নোমান লালচে টলমলে আঁখি নিয়ে ধিমি কণ্ঠে বলল, আসছি ক্যাপ্টেন। দরজার সামনে দাঁড়িয়ে আছে 10-12 জন ব্যাংকার লোক। নোমান বলহীন দেহ টেনে সিঁড়ি বেয়ে উঠতেই তাদের দেখে ম্লান হাসলো। মৃত্যুর শোক সরতে পারেনি টাকা চিন্তায় হাজির কিছু পাষণ্ড লোক। সে তাদের পাশ কাটিয়ে দরজায় টোকা দিল। বুব্বু তার আওয়াজ শুনতেই দরজা খুলে দিল। ভয়ত বদনে ঝাঁপিয়ে পড়লো তার বুকে, বলল, আমার একা একা খুব ভয় লাগছে বন্ধু।
সদ্য আশ্রে পড়া ছোট্ট দেহটির সাথে সাথে যেন নোমানের উপর আশ্রে পড়ল নামহীনা অনেক দায়িত্ব, এক দায়িত্বশীল ছেলের আর ভাইয়ের দায়িত্ব। নোমান বুব্বকে বুকে জড়িয়ে নিয়ে কম্পিত কদমে ঘরে ঢুকলো। মেঝেতে পড়ে আছে সাধনা। সে চোখ সরাতে গেলেই ঠিক অদূরে টি টেবিলের উপর রাখা সোনালি বক্সে লাল টুকটুকে এক বেনারসি দৃষ্টি নিবদ্ধ হয়। সাথে থাকা মিষ্টি ফলগুলো দিয়ে পচা গন্ধ বের হচ্ছে। হাহাকার, অতৃপ্ততা, আর্তনাদে ভারী হয়ে উঠল অন্তঃস্থল। দম বন্ধ হয়ে আসলো নোমানের। এক পা আগাতে পারল না। বিভোর বাইরের দিকে তাকিয়ে দেখতে দেখতে শুধায়, মামুকে সাথে করে আনেননি কেন বন্ধু? তোমরা কোথায় নিয়ে গিয়েছিলে তাকে? নোমান তাকায় ছোট্ট মুখটির পানে। বলার মতো কিছুই নেই তার কাছে, তাই সে নীরবতায় আশ্রয় নিল। ততক্ষণে তার ড্রাইভার এসে দরজায় নক করলো। নোমান ড্রাইভার থেকে চেক বইটা হাতে নিয়ে মলিন হাসলো। তাকে সারা জীবন কুড়ে কুড়ে খাবে তার বোনটা, তার উপর একটু বিশ্বাস কেন রাখলো না? যেই লোনের বোঝা বইতে বইতে আজ স্বরূপ ইব্রাহিম নিঃশেষ, সেই লোন 2 মিনিটে শোধ করে দিল নোমান। ডাক্তার আসলো। বারংবার জ্ঞান হারানো উম্মাদের মতো আচরণ করা সাধনাকে দেখে বলল, মানসিকটা আমার মধ্যে আছে, একা একাই ঠিক হয়ে যাবে। শুধু ঠিক হওয়ার মতো পরিবেশ থাকতে হবে। মানসিক চাপ সৃষ্টি হয় এমন কিছু বলা বা করা যাবে না। একটা প্রাণবন্ত হাসি খুশি পরিবেশ দিতে হবে। ডাক্তারের কথায় নোমান পুরো ঘরটিতে চোখ বোলালো। এই ঘরটিতে আর কোনোদিন হাসি ফুটবে না, আর না সুখ ধরা দেবে। কাঁধে শুয়ে থাকা বিভোর তখন দুর্বল কণ্ঠে বলল, খুব খিদে পেয়েছি বন্ধু। নোমান ছলছল নয়নে তাকায় ক্ষুধার্ত বাচ্চাটির দিকে। ছেলেটি আর পারে না নিজেকে দমাতে। ছোট্ট দেহটিকে বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলল, সবাই স্বার্থপর বিভোর, সবাই স্বার্থপর। কেউ আমার কথা ভাবলো না, একজন একটু বিশ্বাস করলো না, আরেকজন কত ভারী ভারী দায়িত্ব ফেলে চলে গেল। নোমান বুব্বকে অদক্ষ হাতে খাবার খাওয়ালো। কেলেশ ভুলতে লাগাতার নিঃসার হয়ে পড়া স্নেহগুলো দীর্ঘ 18 ঘন্টা পর জাগ্রত হলো। সাধনার পাথরের ন্যায় ভারী হয়ে থাকা দেহে একটু নড়াচড়া দেখা গেল। আধো আধো চোখ খুলে তাকায় সে। চোখের সামনে ভেসে উঠল ধীর পায়ে হাঁটতে থাকা এক পুরুষালী অবয়ব। বুব্বকে বুকে জড়িয়ে অলস পায়ে হাঁটতে থাকা মানবকে দেখে শূন্য মস্তিষ্কে সাধনা ডেকে ওঠে, স্বরূপ। নোমান পা থামিয়ে পিছু ফিরে তাকালো। সাধনা চোখ পিটপিট করে আবছা চোখে চেয়ে বলল, আপনি? স্বরূপ কি ব্যাংক থেকে এসেছে? নোমান একাধারে তাকিয়ে থেকে মাথা দোলালো, এসেছে। সাধনা তড়িৎ বিছানা ছেড়ে উঠতে উঠতে শুধায়, তবে আমরা এখন নৈরাকে আনতে যাব? নোমান ম্লান হেসে আবারও মাথা নাড়ালো। কত কত মিথ্যা জুড়ে আজ তার জীবন। নিজের জীবনের দোরগোড়া মাপলে আজ তার রুহ কেঁপে ওঠে। এমন জীবন কারোর না হোক। কত কঠিন জীবন এই কাঁধে সে বোনের খাটিয়ে তুলেছে, বড্ড ভারী। অতঃপর আর্তনাদ, হাহাকার, অতৃপ্ততার সাথে আজ বর্ষ পেরিয়ে গেল। পুরো মর্তম মাধ্যমে এসেছে অদ্ভুত পরিবর্তন। প্রকৃতি বদলেছে, মানুষ বদলেছে, বদলেছে যাদের জীবনধারা। কেলেশগুলো মানব মনে অভ্যস্ততার সাথে এঁটে গিয়েছে। অতৃপ্ততাগুলো আজ দুঃস্বপ্ন। আজ সমীরণে রোডসাইড বকুল ফুল গাছটার আধিপত্য, তার সুবাসে সুবাসিত পরিসমরণ, তার সুবাসে সুবাসিত পুরো সমীরণ। মিষ্টি সেই সুগন্ধ নাসারণ্ড ফুরফুরিয়ে ঢুকতেই বাচ্চা মেয়েটি একগাল হাসলো। ফুল অতিশয় প্রিয় কিনা, তবু আলু সাদরে ভাবে পড়ে রইল কাঠটিতে। এই কাঁধে বেশ শান্তি খুঁজে পাওয়া যায়। সে ঘাড় কাত করে তাকায় অদূরে কবরস্থানের ভেতর ঘাস কাটতে থাকা 2 লোকের দিকে। প্রাণবন্ত হাসি তার মুখে। চঞ্চল কণ্ঠে চেঁচিয়ে ডাকে, পাপাই। ঘাস কাটতে থাকা একটি ঘরমুক্ত মুখশ্রী ঘাড় ঘুরিয়ে তাকায় কবরস্থানের বাইরে এক অপ্রিয় মানুষের কাঁধে শুয়ে থাকা মেয়ের পানে। মেয়ের হাসিতে সেও মৃদু হাসি উপহার দিল। অতঃপর আবার কাজে লেগে পড়ল। 4 বছরের ছোট্ট বিভা দাদা ভাইয়ের পিঠ চাপড়ে বলল, দাদু ভাই, পাপাই চলো কাছে কাছে। বয়স্ক লোকটি মাথা নেড়ে নাতনির কথা অনুসরণ করে কবরস্থানের নিকটে গেল। দুর্ভা ঘাস একে একে পাশাপাশি 2টি কবরস্থানের মাটির উপর থেকে আলতো ছেটে যেতেই 2টো নাম্বার ভেসে উঠল। বিভা নিঘুর দৃষ্টিতে দেখল সেই নাম্বারগুলো। সে নাম্বার চেনে, ভাইজানার বাবা তাকে শিখিয়েছে। সে কৌতূহলী গলায় দাদার উদ্দেশ্যে শুধায়, দাদু ভাই দেখো, 12 12 and 22 22, মানে সেম নম্বর। কেন? নাতনির কথায় নুয়াশ মাহমুদ তার দিকে তাকায়। চোখ দুটো লালচে হয়ে আছে। সেই ক্ষমতাশালী বিত্তবান বাবাটা হারিয়েছে আজ বহু বছর। সে দলা পাকিয়ে যাওয়া দুঃখ, অসহায়ত্ব, হাহাকারগুলো গিলে নিয়ে মিহিস্বরে বলল, কারণ তারা জন্মেছিল একই তারিখে। আর দাদা ভাই বলো। কণ্ঠনালী রোধ হয়ে আসলো। বহু কষ্টে জবাব দেয়, আর মারাও যায় একই দিনে। ভেরি উইয়ার্ড। বিভা বড় বড় নেটে অস্ফুট স্বরে বলল। তার এখনো বিভিন্ন কথা বেঁধে যায়, পরপরই আবার শুধায়, তার মানে মামু আর ফুপুমণি একই দিনে জন্মেছে, আবার একই দিনে মারা গিয়েছে?
নুহাশ মাহমুদ অশ্রুসিক্ত নয়ন লুকিয়ে জবাব দিল। ততক্ষণে কবরস্থান থেকে বাবার বেশে থাকা নোমান হাত মুখ ধুয়ে ত্রস্ত পায়ে এগিয়ে এসে মেয়ের কাছে সম্মুখে বৃদ্ধার আকুতি ভরা দৃষ্টি উপেক্ষা করে মেয়ের দিকে হাত বাড়িয়ে দেয়, বলে, মা চলে এসো, যাওয়ার সময় হয়ে গেছে। বিভা চোখ মুখ কুচকে বায়না ধরে বলল, নো পাপাই, যাব না, দাদু ভাইয়ের সাথে আরেকটু থাকি। নোমান থমথমে মুখে বলল, ভাইজানকে আনতে যেতে হবে মা, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। ভাইজানের নাম শুনতেই বিভা চোখ চকচক করে উঠল। উল্লাসে ফেটে পড়ে সুধায়, ভাইজানকে আনতে যাব আমরা বাড়িতে। স্টাডি নয়, স্টেডিয়ামে। হ্যাঁ আসো তাড়াতাড়ি, ভাইজানের খেলা শেষ এতক্ষণে। নোমান গম্ভীর গলায় বলল। বিভা লাফিয়ে পড়ল বাবার কোলে, হাত নেড়ে দাদাভাইকে বলল, দাদা ভাই টাটা, কাল নিতে এসো আমায়, কাল যাব তোমার সাথে। নুহাশ মাহমুদ মৃদু হেসে মাথা নাড়ল। নোমান মেয়েকে কোলে নিয়ে তার এলোমেলো ফ্রকটি ঠিক করে দিল। টেনে টেনে বের করা বাবরি চুলগুলো দেখে হতাশার নিঃশ্বাস ফেলে শুধায়, আবার চুল টেনে টেনে খুলে ফেলেছো? বিভা চোরা মুখে হাসল। চুল টানা তার বদ অভ্যাস। নোমান ডানে বামে মাথা নেড়ে মেয়েকে নিয়ে পা বাড়াতে নিলে নুহাশ মাহমুদ পিছু ডেকে ওঠে ছেলেকে। নোমান পুরো দস্তুর উপেক্ষা করতে পারল না সেই ডাক, সে দাঁড়িয়ে যায়। নুহাশ মাহমুদ এক পা এগিয়ে গিয়ে নম্রকণ্ঠে জিজ্ঞাসা করে, বৌমা কেমন আছে? নোমান পিছু না ফিরে গম্ভীর গলায় বলল, আল্লাহ যেমন রেখেছে। ওদের নিয়ে বাসায় চলো, পরিবেশ পরিবর্তন হলে ভালো লাগবে। বিভা দাদুভাইও সারাদিন একা থাকে। নোমান পিছু ফিরে তাকায় না, থমথমে মুখেই জবাব দিল, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তাদের ভালো মন্দ আমি বুঝে নেব, আপনার আর কারোর ভালোর চিন্তা করতে হবে না। গমগমে স্বরে কথাটি বলে নোমান গটগট করে চলে যায়। নুহাশ মাহমুদ স্থির দৃষ্টিতে ছলছল নয়নে তাকিয়ে থাকে সাদা পাঞ্জাবি পায়জামা পরা 38 বছরের পরিপূর্ণ ছেলেটির দিকে। এটা সে ভবপুকুরে চঞ্চল হাস্যরসাত্মক ইমম্যাচিউর নোমান মাহমুদ নয়। এটা একজন দায়িত্বশীল স্বামী, দায়িত্বশীল বাবা। তবে তার ফেলে রাখা ব্যবসার দায়িত্বটাও সে কাঁধে উঠিয়ে নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত নিজের ঘর পরিবারের দিকে সে ফিরে তাকায়নি। কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল চোখে কার্নিশ পেয়ে। বোনের লাশ নিয়ে বেরিয়ে যাওয়া নোমান আজ পর্যন্ত কখনো নিজের বাড়িতে পা দেয়নি। আজ 6 বছর ছেলেটা বাড়ি ফেরে না, বাবার চোখে চোখ রাখে না, বাবার সাথে একটা কথাও বলে না। পরিবারের সাথে তার অনেক অনেক দূরত্ব। আজও খালি হাতে ফিরে আসতে হয় তাকে। পাশাপাশি কবর দুটির দিকে এক পলক উদাসীন দৃষ্টিতে তাকায় সে। বিড়বিড় করে বলল,